আচ্ছা দেখো, তোমাদের আগের দিন তো একটু ইন্ট্রোডাকশন দিয়েছিলেন অর্পণ স্যার, আমরা দুজন মিলে পড়াবো। হ্যাঁ হ্যাঁ, কে কি বলছো? হ্যাঁ, আগের দিন ক্লাস করিয়েছিল। আগের দিন ক্লাস হয়েছিল। তো আমরা দুজন মিলে পড়াবো। তোমাদের টোটাল দুটো পেপার আছে, ঠিক আছে? একটা সিসি পেপার আর একটা হচ্ছে সেক পেপার। সিসি পেপারের টোটাল 3টে ভাগ আছে, আর সেক পেপারে আছে তোমাদের হচ্ছে সি প্রোগ্রামিং। ঠিক আছে, সি প্রোগ্রামিং। তো এখানে যে ভাগগুলো আছে সেখানে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস আছে, ভেক্টর অ্যালজেব্রা এন্ড ভেক্টর অ্যানালিসিস আছে, আর তার সঙ্গে জিওমেট্রি আছে। ঠিক আছে, তো মেইনলি জিওমেট্রিটা আমি করাবো, ভেক্টরের কিছু পার্ট আমি করাবো, আর ওদিকে সি প্রোগ্রামিংটা করাবো। ঠিক আছে, তো এবার আর বাদ বাকি এই যে দুটো পার্ট পড়ে থাকে তোমার, ক্যালকুলাস, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস এবং ভেক্টর অ্যালজেব্রা, মেইনলি ওই দুটো অর্পণ স্যার করাবেন, আর ভেক্টর অ্যানালিসিসটাও আমি করাবো। ঠিক আছে, তোমাদের যেটা লেখা ছিল, যাই হোক। তো মেইনলি জিওমেট্রির পার্টটা আজকে শুরু করছি। ফার্স্ট কি কি টপিক আছে জিওমেট্রিতে? জিওমেট্রির অ্যাকচুয়ালি দুটো ভাগ তোমাদের এখানে, ঠিক আছে? এইচএসএ কিছুটা পড়ে এসছো, 2D অ্যান্ড 3D। ঠিক আছে, তো ফার্স্ট আমরা যেটা শুরু করছি আজকে সেটা হচ্ছে 2D, 3Dটাও হবে আস্তে আস্তে। 2D তে যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস, ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস। 2 নম্বর হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। 3 নম্বর হচ্ছে তোমাদের পোলার ইকুয়েশন। 4 নম্বর হচ্ছে তোমাদের ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের মোটামুটি 4টে ভাগ 2D তে আছে। 3D তে কি আছে সেটা এখন ডিসকাস করছি না, যখন 3D শুরু করব তখন 3D নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে আগের দিন অর্পণ স্যার বোধহয় তোমাদের বলছিলেন যে যেহেতু তোমরা দেখো এইচএস পাস করে এসছো, সদ্য গ্র্যাজুয়েশনে ঢুকবে, এইচএস এবং গ্র্যাজুয়েশনের মধ্যে ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি সেটা প্রথমে বোঝো, তারপর অঙ্কতে ঢুকবো আমি। কেন ডিফারেন্স যতক্ষণ না বুঝতে পারছো, তোমার কিন্তু স্কোর ব্যাপারটা তৈরি করা খুব মুশকিল হয়ে দাঁড়াবে। তোমাদের অনেক ছেলেপুলেই ছিল, অনেক বন্ধু বান্ধবী ছিল, বা তোমরাও হয়তো করেছো জানি না, টেস্টের পর থেকে পড়াশোনার একটা স্পিড বাড়িয়েছো, তারপর থেকে মোটামুটি এইচএস পরীক্ষা পর্যন্ত ভালোভাবে একটা পড়ে রেজাল্ট তৈরি করেছো অনেকেই। গ্র্যাজুয়েশনে কিন্তু এটা হবে না, ঠিক আছে? এটা ফার্স্ট মাথায় রাখো, এটা সম্ভব নয়। ছোটবেলায় সেই গল্পের কথা উঠে আসছে যে কচ্ছপ আর ওই খরগোশের দৌড়। ঠিক আছে, তো এইচএসটা অনেক সময় তোমরা ওই খরগোশের দৌড়ের মতো কাজ করিয়েছো, কিছুটা পড়েছো তারপরে ছেড়েছো, তারপরে পড়েছো তারপরে ছেড়েছো, এরকম হয়তো কাণ্ড করেছো অনেকে, জানি না। যদি কন্টিনিউয়াসলি পড়ে থাকো তো অবভিয়াসলি বেটার, কিন্তু গ্র্যাজুয়েশনে সেটা সম্ভব নয়। গ্র্যাজুয়েশনে খরগোশ হওয়ার থেকে কচ্ছপ হওয়া বেটার, এটা মাথায় রাখো। স্কোর করা আমারই টাফ কিচ্ছু না, আমি 100% গ্যারেন্টি দিচ্ছি 80% রেজাল্ট করা কোনো ব্যাপারই নয়, এবং এটা সিরিয়াসলি বলছি। যদি তুমি কন্টিনিউয়াস এবং পাংচুয়াল থাকো তাহলে কিন্তু রেজাল্ট করাটা কোনো ব্যাপারই নয়। কিন্তু তা সত্ত্বেও এখানে একটা প্রবলেম হয়, তোমরা মিলিয়ে নেবে, তোমাদের হয়তো সিনিয়র দাদা দিদিদের অনেক চেন ওয়ার্কে যারা ম্যাথ অনার্স পড়েছে বা এরপরেও কলেজে গিয়ে দেখবে, ঠিক আছে? এক একটা কলেজে রান্না করলে তোমার 40টা সিট থাকে গড়ে, আমি যদি ধরি তো 40 জনের মধ্যে 60% অ্যাবাভ
স্কোর করে হচ্ছে 6 থেকে 7 জন। যদি ম্যাক্সিমাম আমি ধরি 10 থেকে 12 জন, ম্যাক্সিমাম ধরলে গড়ে 6 থেকে 7 জনই থাকে, তার বেশিও না। ইভেন এমনও অনেক কলেজ আছে যেখানে 60% অ্যাবাভ রেজাল্টই করতে পারে না। তাহলে তোমরা এখনই বলবে স্যার আপনি তো বললেন এক্ষুনি যে 80% রেজাল্ট করা কোনো ব্যাপার নয়, 60% অ্যাবাভ তো 6 থেকে 7 জন করছে, তাহলে ডিফারেন্সটা কোথায় হচ্ছে, কেন হচ্ছে এটা? এই ডিফারেন্সটাই বুঝতে হবে প্রথমে। যতক্ষণ না তুমি বুঝছো ততক্ষণ পর্যন্ত রেজাল্ট করতে পারবে না তুমি। গ্র্যাজুয়েশনের ছেলেগুলোদের কাছে মেন ফোকাসটাই থাকে না। মেন ফোকাসটা মানে ইন দ্য সেন্স মানে কিভাবে পড়লে তোমার স্কোরটা হবে, এবং মানে কিভাবে আমি যদি মানে একটা সেমিস্টার মানে 6 মাসের একটা সেমিস্টার হয়, 6 মাসটাকে কিভাবে ইউটিলাইজ করলে আমার স্কোরটা 80% হবে বা 80% অ্যাবাভ হবে, সেই জিনিসটাই নেই স্টুডেন্টদের কাছে। এটা সবচেয়ে বড় প্রবলেম, তার জন্য এই কাণ্ডটা হয়। ঠিক আছে, আমি আজকে তোমাদের বলে দিচ্ছি, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। যদি অ্যাপ্লাই করতে পারো 80% রেজাল্ট তোমার কাছে কোনো ব্যাপারই হবে না। ফার্স্ট তো ওই বললাম, একটা কন্টিনিউয়াস তোমাকে থাকতে হবে, কন্টিনিউয়াস মেথডের মধ্যে আসতে হবে। দেখো যথেষ্ট বড় হয়েছো, এইচএস পার করেছো, কলেজে ঢুকছো, এটা কখনোই নয় আমি যদি বলি বা আমাও যদি বলে যে প্রত্যেকদিন তোকে পড়তে হবে, এটা সম্ভব নয়, হয় না, অনেক সময় হয় না। বাড়িতে কোনো একটা কাজ আছে, সারাদিন পড়া হয়নি, অনুষ্ঠান চলছে, সারাদিন পড়া হয়নি, হতেই পারে, সেটা না হওয়ার কিছু নেই। কিন্তু পরের দিন যাতে তোমাকে সেই জিনিসটা মানে যে জিনিসটা তোমার আগের দিন পড়া হলো না, সেই জিনিসটা পরের দিন যাতে কভার করতে পারো, সেই ব্যাপারটা তোমাকে করতে হবে। ফার্স্ট মানে রুলস, যদি 80% রেজাল্ট তোমাকে করতে হয়। সেকেন্ড হচ্ছে, সবাই বলে 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা পড়তে হয়, ডাজন্ট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে তোমার প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন তোমার রেডি হচ্ছে কি না, এটা হচ্ছে সেকেন্ড রুলস। ফার্স্ট কি বললাম, যেদিন পড়াশোনা হলো না পরের দিন যাতে তার শোধটা তুলে নিতে পারো। সেকেন্ড কথা হচ্ছে, প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন তোমাকে রেডি করতে হবে। এটা পার ডে ওয়াইজ হলো, উইক ওয়াইজও হবে। একটা উইকে ধরো তোমাদের যে ক্লাসগুলো হলো, যে পড়াশোনাগুলো হলো, সেই যে প্রবলেমসগুলো হলো, সেই প্রবলেমগুলো সেই উইকের মধ্যে তুমি প্র্যাকটিস করে রেডি করতে পারছো কিনা, ডাজন্ট ম্যাটার তুমি কতক্ষণ পড়বে। তোমার হয়তো 5 ঘন্টা পড়লেও হয়ে যেতে পারে পার ডে, মেবি 2 ঘন্টা পড়লেও হয়ে যেতে পারে, মেবি 6 ঘন্টা পড়লেও মানে পড়তে হতে পারে, বা 10 ঘন্টা পড়তে হতে পারে, সেটা ডাজন্ট ম্যাটার। সে এক একজনের কাছে এক এক রকম ভ্যারি করতে পারে ব্যাপারটা হচ্ছে 7 দিনের মধ্যে তোমার রেডি হলো নাকি, প্র্যাকটিসের কথা বলছি, এটা প্র্যাকটিস করে তোমার রেডি হলো কিনা, না দেখে তুমি করতে পারছো কিনা। তাহলে কি বললাম, পার ডে তোমাকে রেডি করতে হবে। জিনিসটা বুঝলাম কিনা আমি, যেদিন পড়লাম যেদিন পড়ানো হলো সেই দিনকার প্রবলেমস বা সেই দিনকার জিনিসগুলো সেই দিনই ক্লিয়ার হলো নাকি আমার কাছে, কনসেপ্টটা আমার কাছে ক্লিয়ার হলো নাকি, এটা যেদিন পড়া ক্লাস হচ্ছে সেই দিনই তোমাকে ক্লিয়ার করতে হচ্ছে। আর উইকলি কি বললাম, যে ক্লাসটা হবে যে প্রবলেমসগুলো সলভ হবে সেই প্রবলেমগুলো তোমার প্র্যাকটিস করে তোমার রেডি হচ্ছে নাকি, এই জিনিসটা তুমি যদি করতে পারো তাহলে তোমার 80% রেজাল্ট কেউ ঠেকাচ্ছে না। আরো কিছু কিছু প্রসেস আছে প্র্যাকটিস কিভাবে করতে হয়, সেগুলো তো আসবো আমরা আস্তে আস্তে, এখন বললে তোমার মাথায় কিছু থাকবে না। যে জিনিসটা আমি বললাম সেই জিনিসটাই করো, ব্যাস এনাফ 80%-এর জন্য। ঠিক আছে, আর আরেকটা কথা, ম্যাথ অনার্স পড়ছো, এটা ভালো করে ঢুকিয়ে নাও। ম্যাথ অনার্স পড়ছো তার মানে তুমি ইংলিশ অনার্স পড়ছো না, এটা ভালো করে মাথায় ঢোকাও। ম্যাথ অনার্স পড়ছো মানে তোমার প্র্যাকটিস হবে, মানে তোমার খাতা পেনের সঙ্গে খাতা পেন ছাড়ার কোনো কথাই হবে না। আমি পড়তে বসছি মানে খাতা এবং পেন নিয়ে। ওই অনেকে এরকম করে, মানে আমার এখানে অঙ্ক করা যে মানে খাতা পেনের কোনো সম্পর্ক নেই, বই খুলে মানে বই খুলে বা খাতা খুলে পড়ে যাচ্ছে এইভাবে। ওটা কি, ওটা তো ইংলিশ অনার্স হয়ে গেল, তুমি তো করছো ম্যাথ অনার্স, তাই না? তাহলে তোমার যখনই তুমি প্র্যাকটিস করতে বসবে বা পড়তে বসবে, খাতা পেন ছাড়া কোনো সম্পর্কই হবে না, তোমার মুখের সঙ্গে কোনো সম্পর্কই নাই। ঠিক আছে, আর সেকেন্ড থার্ড মানে আরো কিছু মানে কিছু দাদা দিদিদের কথা হয়তো শুনে থাকবে যে ম্যাথে হয়তো মুখস্থ করতে হতে পারে, এরকম ব্লা ব্লা এই কথাগুলো শুনে থাকতে পারো, কিন্তু একদমই ভুল কথা। মুখস্থ করার কোনো কিছু নেই, করবেও না। যদি মুখস্থ করতে হয় তাহলে তুমি ভেবে নেবে তুমি ব্যাপারটা ক্লিয়ার নয়, তোমার কাছে তোমাকে ক্লিয়ার করতে হবে। এবং আমি তোমাকে 100% ছাড় দিয়ে রাখছি, যদি তোমাদের কোনো প্রবলেম হয় ইনস্ট্যান্ট জিজ্ঞেস করো, 1000 বার জিজ্ঞেস করো, তার সলিউশন তুমি তখনই পাবে। পড়তে পড়তে দেখা গেল তুমি ক্লাসে করলে, ক্লাস করার সময় তোমার কাছে কিছু একটা প্রবলেম হলো, তুমি সেটা বুঝতে পারছো না,
তখন তো ক্লাসের মধ্যে বললে, ক্লাস ছাড়া তুমি যখন প্র্যাকটিস করতে বসছো বা মানে তোমার কিছু প্রবলেম করছো, তোমার কিছু প্রবলেম হলো, ইনস্ট্যান্ট এসএমএস করো, মেসেজ করো হোয়াটসঅ্যাপে যে স্যার এটা বুঝতে পারিনি। যদি টিচাররা ব্যস্ত থাকে, আমি বা অর্পণ স্যার যদি ব্যস্ত থাকেন তাহলে ঠিক আছে, বাট যদি ব্যস্ত না থাকে তাহলে ইনস্ট্যান্ট তুমি এসে মানে রিপ্লাই পাবে, আর যদি না হয় তাহলে খুব বেশি হলে তার সেদিন রাতের মধ্যে তুমি রিপ্লাই পেয়ে যাবে যে প্রবলেমটা কীভাবে সলভ করতে হবে বা সামথিং কিছু একটা কী প্রবলেম হচ্ছে তোমার। ঠিক আছে, তো এইটুকু করতে আমরা রাজি আছি। আর আরেকটা কথা, আমরা যেমন তোমাদের দিকে পায়ে করছি, তোমাদেরও আমাদের দিকে পায়ে হতে হবে, না হলে রেজাল্ট ভালো করে দাঁড় করা যাবে না। স্যার শুধু বলে যাচ্ছে আমি কিছু করছি না, এটা করলে হবে না। যা করবো ভালোবেসে করবো, রেজাল্ট করা কোনো ব্যাপারই নয়, এটুকু গ্যারেন্টি আমি তোমাকে দিয়ে দিচ্ছি। যদি যে যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো যদি প্রপারলি তুমি শোনো এবং অ্যাপ্লাই করো ঠিকঠাকভাবে, তাহলে রেজাল্ট করো কোনো ব্যাপারই নয়। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। তো আমরা এই জিনিসটাকে চেঞ্জ করতে চাই। আমরা ইন দ্য সেন্স আমি, অর্পণ স্যার এবং তোমরা সবাই মিলে, এই টোটালটাকে বলছি আমরা। একটা পড়াশোনার মানে পড়াশোনার ভালো একটা জায়গা তৈরি করা বা একটা ভালোবাসার জায়গা তৈরি করা পড়াশোনাটাকে, এই জায়গাটা তৈরি করতে গেলে শুধু টিচাররা থাকলে চলে না বা শুধু স্টুডেন্টরা থাকলেও চলে না, ওখানে আমরা হতে হয়, টিচাররা এবং স্টুডেন্টরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে, তবেই হবে, নাহলে হবে না। তো এটাকে চেঞ্জ করবো, অবশ্যই চেঞ্জ করবো, ইভেন হয়েওছে এর আগেও। ঠিক আছে, আমার পুরনো যে স্টুডেন্টসগুলো আছে, ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে কথা বলাবো, চিন্তা নেই, দেখি যদি হয় আর কি সময় সম্ভব হয়। এমন প্রচুর ছেলে বলেছিল ফার্স্ট ইয়ারে ফেল, সেকেন্ড ইয়ারে ফেল, ফার্স্ট ইয়ারে দুবার ফেল, সেই স্টুডেন্টটা অ্যাবাভ 70-80% রেজাল্ট নিয়ে বেরিয়েছে। কী করে সম্ভব হলো? আগে তাহলে কেন ফেল করলো, পরে তাহলে কেন করলো না? ডিফারেন্সটা ওটাই, রাস্তাটা তোমাকে বুঝতে হবে। করো, খেলো, ঘুরে বেড়াও, মজা করো, সিনেমা দেখো, যা ইচ্ছা তাই করো, কোনো অসুবিধা নেই, কিন্তু পড়ার সময় পড়া, এটা মাথায় রেখে। ঠিক আছে, ওটা যদি করতে পারো নো প্রবলেম, লাইফে যা ইচ্ছা তাই করো। এটা সম্ভব নয় শুধু পড়া নিয়ে বসে থাকবে, এটা হয় না। আমি যদি বলিও এটা সম্ভব নয়, হয় না। কিন্তু ওই পড়তে বসছে মানে যে আমার টার্গেটটা আছে উইকলি, পার ডে পার উইক, যে টার্গেটটা আছে সেই টার্গেটটা আমাকে বাই এনি কস্ট কমপ্লিট করতে হবে। যদি কমপ্লিট করতে পারো তারপরে তুমি যা ইচ্ছা করো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আর এখানকার যে প্রবলেমগুলো আমারই টাফ কিচ্ছু না, তুমি বুঝতে পারলে একদম সোজা লাগবে, এটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। আর তুমি বুঝতেও পারবে, তোমার বোঝানোর দায়িত্ব আমার। ঠিক আছে, ভালোভাবে বুঝতে পারবে। যদি বুঝতে না পারো, যদি কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে ইনস্ট্যান্ট বলবে। ঠিক আছে, লজ্জা রাখবে না। ঠিক আছে, অনেক ধরনের স্টুডেন্টস আছে, ধরো 2-3 ধরনের স্টুডেন্টস হয় যারা ধরো কিছু একটা প্রবলেম হচ্ছে, স্যারকে বলতে পারছে না, ভয়টা কেন? ভয়টা অনেক ধরনের হয়, 2 ধরনের ভয় হয়, ইন দ্য সেন্স মানে ইন জেনারেলি 2 ধরনের ভয় হয়। 1 নম্বর কথা, হয়তো সে পড়াশোনা করেনি বা সে নিজে ভাবছে যে আমার পড়াশোনাটা কমপ্লিট হয়নি, আমি যদি স্যারকে কিছু কোশ্চেন করি, স্যার যদি আমাকে কিছু কোশ্চেন করে, আমি তো অ্যান্সার দিতে পারবো না। সেই ভয় থেকে সে মানে যে তার ভেতরে যে কোশ্চেনটা জাগলো, সে অ্যান্সার মানে কোশ্চেন করতে পারছে না টিচার স্যারকে, ভয় থেকে। বা আর এক ধরনের হয় যারা প্রচুর সায় হয়, বলতেই পারে না, বলার আগে 10 বার ভাবে, কি ভাববে, 10 জন কি ভাববে, ঠিক আছে, স্যার কি ভাববে, বাকি স্টুডেন্টরা কি ভাববে আমি যদি কোশ্চেনটা করি। একটা কথা মনে রাখবে, আমার কাছে একটাই রুলস, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। ফার্স্ট পার্সনকে বাবা মা, সেকেন্ড পার্সনকে যে লাইফ পার্টনার হবে, এখনো তোমাদের নেই, যেদিন হবে সেদিন সেকেন্ড পার্সন হবে, থার্ড পার্সন কি বাদ বাকি সবাই। ঠিক আছে, বাবা মা, টিচার, গুরুজন, যাদের তুমি শ্রদ্ধা করো তারা হচ্ছে ফার্স্ট পার্সনের আন্ডারে, সেকেন্ড পার্সন হচ্ছে যে তোমার লাইফ পার্টনার হবে, যার সঙ্গে তুমি সারা জীবন কাটাবে ইন ফিউচার, থার্ড পার্সন হচ্ছে বাদ বাকি সবাই। আমার কাছে থার্ড পার্সনের কোনো জায়গা নেই। কেউ যদি ভাবেও, আমি যদি ধরো ইনকেস আমার কিছু একটা কিউরিয়াসিটি আছে, আমার একটা প্রশ্ন করতে হবে বা আমার জানতে হবে, এবার সেটা বলতে গিয়ে আমি থার্ড পার্সনের কথা ভাবছি, সে কি ভাববে, সে হাসবে, সে কি করবে, ডাজন্ট ম্যাটার, কি যায় আছে, সে কে, কেউ নয়, তাই না? তাহলে ওটা ভেবে লাভ নেই, এগিয়ে যাও, বিন্দাস কোশ্চেন করো, কোনো প্রবলেম নেই, আমি তো কিছু মনে করবো না। আর একটা কথা, এর আগে তুমি পড়োনি এটা তোমার ফল্ট নয়, কিন্তু না পড়াশোনা করে তুমি চুপচাপ মুখ বুজে চোখ বসে থাকবে, এটা হচ্ছে তোমার ফল্ট।
তাহলে আমি তোমাকে কখনোই বলবো না যে এই তুমি যদি এখন ধরো কোনো একটা প্রবলেম করছো, করতে গিয়ে তোমার এইচএস এর কোনো একটা জিনিস দরকার পড়লো, সেটা তুমি ভুলে গেছো, আমাকে যদি কোশ্চেন করো স্যার এটা মনে নেই, আমি কিন্তু, তুমি কিন্তু বকা খাবে না। কিন্তু উল্টো কাজটা যদি হয়, তুমি জানো না, তোমার মনে নেই বা ভুলে গেছো সামথিং কিছু একটা, তুমি কোশ্চেন করছো না, তারপরে তোমার প্রবলেম দাঁড়াচ্ছে, তাহলে কিন্তু বকা খাবে। ঠিক আছে? তুমি পড়োনি, জানো না, এটা তোমার ফল্ট নয়। তুমি এরপরে না জেনে চুপ করে বসে থাকবে, এটা তোমার ফল্ট কিন্তু, এবং এটা আমি একদম সহ্য করি না। ঠিক আছে? আর আরেকটা জিনিস আমি সহ্য করি না, সেটা হচ্ছে সেম প্রবলেম যদি থাকে, তুমি যদি স্যার আমি ধরো প্রবলেম করতে দিলাম, 10টা প্রবলেম আমি করতে দিলাম, তুমি স্যার ওর প্রবলেমটা তো সেম ছিল তাই করিনি, এই কথাটা কখনো যাতে মুখ দিয়ে না বেরোয়। আজ রাতে মাংস হয়েছে, তুমি মাংস ভাত খেলে, পরের দিন যদি আবার মাংস হয় তাহলে মাংস ভাত খাবে না? অবশ্যই খাবে। তাহলে খাবার যদি রিপিট হতে পারে, তাহলে প্রবলেম কেন রিপিট হবে না? অঙ্ক কেন দুবার করবো না? তাহলে এই জিনিসটা যাতে না বেরোয় মুখ দিয়ে যে স্যার ওই সেম প্রবলেম ছিল বলে করিনি আমি। ঠিক আছে? এই এই 2-3টে জিনিস আমি একদম সহ্য করি না, বাদ বাকি তুমি যা ইচ্ছা তাই করো, তোমার সঙ্গে আমি আছি। ঠিক আছে? চলো ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সিসটা শুরু করি। এই ক্লিয়ার তো সবার কাছে নাকি? সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। বাকিদের? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা কথা, আমি যে কোনো সময় যে কাউকে ভিডিও কলে ভিডিও অন করতে বলতে পারি, যদি অনলাইন ক্লাস হয়। ঠিক আছে? যখন অনলাইন ক্লাস হবে আমি যে কোনো কাউকে যে কোনো সময় ভিডিও অন করতে বলতে পারি। তাই বলছি, প্রপারলি ভাবে, ভালোভাবে পড়াশোনা পড়তে বসবে, মানে ক্লাস করতে বসবে লাইভ ক্লাসে। এটা নয় যে যে কোনো একটা কোথাও ঘুরে বেড়াচ্ছ, ক্লাস মানে অনলাইনে ক্লাস করছো, এটা যাতে না হয়। ক্লাস ইজ ক্লাস। প্রপারলি খাতা পেন নিয়ে ভালোভাবে ভদ্রভাবে পড়তে বসবে, ক্লাস করতে বসবে। তো ভিডিও কল আমি যে কোনো সময় অন করতে বলতে পারি, সেটা মাথায় রেখে, যে যেদিনই হোক। ঠিক আছে? যাই হোক, তো চলো, অনেক কথাই হলো। ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস। ট্রান্সফরমেশন অফ ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস। ইংরেজিতে কার কার ভয় আছে? মুখ খুলে বলো, কার ভয় আছে ইংরেজিতে? একদম লজ্জা করবে না, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নাই। কারো আছে নাকি ভয়? দেবারিকা, ইংরেজিতে ভয় না স্যার। নেই? মধুশ্রী না স্যার। নেই? নন্দিনী না স্যার। নেই? নীল? না স্যার। উমেশ? না স্যার। বিক্রম? আচ্ছা, অসুবিধা নেই। যদি কোনো জায়গায় প্রবলেম হয় ইংরেজিতে, কোনো ব্যাপার না, ওটা হতেই পারে। ঠিক আছে? বাংলা মিডিয়াম থেকে আমরা ইংলিশ মিডিয়ামে ঢুকছি, এখন সব কিছু ইংরেজিতে লিখতে হবে, তো অসুবিধা কিছু নেই। কদিন পর ঠিক অ্যাবজর্ব হয়ে যাবে, অসুবিধা। কদিন পর এটা হবে, মনে হবে যে বাংলা থেকে হয়তো ইংলিশটা লিখতে বেটার, তাই না? তো অসুবিধা নেই, যদি ভয় থেকেও থাকে তাহলে কোনো প্রবলেম নেই, কদিন পরে কেটে যাবে। আচ্ছা, ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস। ট্রান্সফরমেশন মানেটা কি? কেউ বলতে পারবে? হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্রান্সফরমেশন? এনিওয়ান? পরিবর্তন। পরিবর্তন, একদমই তাই। পরিবর্তন, চেঞ্জ, তাই না? এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, ট্রান্সফার করা, তাই তো? তাই তো? তো ট্রান্সফরমেশন মানে হচ্ছে চেঞ্জ, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কোঅর্ডিনেট মানে কি? কোঅর্ডিনেট অ্যাক্সেস মানে কি? আমরা দেখো, আমরা সাধারণত 2D এখন পড়ছি, কি 2D পড়ছি। 2D তে আমাদের যে কোনো কোঅর্ডিনেট সিস্টেম, স্থানাঙ্ক জ্যামিতি পড়েছিলাম আমরা, এই যে সেই স্থানাঙ্ক জ্যামিতি, তাই না? আচ্ছা, ওপরটা বোধহয় একটু কেটে গেছে, দাঁড়াও 1 সেকেন্ড, একটু ওয়েট করো, ওটা কেটে গেছে। আচ্ছা, তো কোঅর্ডিনেট অ্যাক্সেস বা স্থানাঙ্ক জ্যামিতি মানে আমরা দুটো জিনিস বুঝি।
সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা জানি ওয়াই অ্যাক্সিস, তাই তো? এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস। আর এটাকে বলি অরিজিন বা মূল বিন্দু, যেটা বাংলাতে বলে অরিজিন। তাহলে এই যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস নিয়ে যে সিস্টেমটা তৈরি হচ্ছে, সেই সিস্টেমটাকে বলছে কি কোঅর্ডিনেট অ্যাক্সিস। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাক্সিস? অ্যাক্সিস মানে একটা অ্যাক্সিস, একটা লাইনকে বোঝাচ্ছে। অ্যাক্সিস মানে দুটোকে বোঝাচ্ছে। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুটোকে মিলে কোঅর্ডিনেট অ্যাক্সিস। ক্লিয়ার? এটা হচ্ছে তো এই অ্যাক্সিসের চেঞ্জ করব, কোঅর্ডিনেট অ্যাক্সিসের চেঞ্জ করব, ট্রান্সফর্ম করব, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব। আচ্ছা, আমি যে এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এই জায়গাটাতে আঁকলাম, কে বলেছিল এখানে আঁকতে? কেউ যদি বলে স্যার আমি এখানে আঁকবো, আঁকতে পারে নাকি কেউ? স্যার এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা অরিজিন, আপনি এখানে আঁকলে আমার ইচ্ছা হচ্ছে এখানে আঁকবো, আমি আঁকতে পারি কি পারে না? অবশ্যই নিতে পারে, তাই না? হ্যাঁ স্যার। অবশ্যই। কারো ইচ্ছা হলো যে স্যার আপনি এরকম নিলেন, আমার ইচ্ছা হচ্ছে আমি এমন এরকম নেব, তাও সম্ভব। কোথাও বলা নেই, আমার শুধু কোঅর্ডিনেট অ্যাক্সিসের এটা বলা হয়েছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস পারপেন্ডিকুলার থাকবে একে অপরের সঙ্গে, এটা বলা হয়েছে। বাদ বাকি আর কিছু বলা হয়নি। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস পারপেন্ডিকুলার থাকবে একে অপরের সঙ্গে। তাহলে কেউ যদি বলে স্যার এরকম নেব, না কোনো ব্যাপার না, নিতেই পারো, তাই না? কেউ যদি বলে স্যার আমি এখানেই নেব এরকম করে, তাও পসিবল। দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস, তাও পসিবল। তাহলে এই যে এক এক ধরনের অ্যাক্সিস গুলো আমি কোঅর্ডিনেট সিস্টেম গুলো তৈরি করলাম, এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম, এই যে চেঞ্জ গুলো হচ্ছে এইটার রেসপেক্ট আমি যদি ভাবি যে এটা একটা পুরনো সিস্টেম ছিল, আমার কাছে কোঅর্ডিনেট সিস্টেম ছিল পুরনো, সেখান থেকে আমি নতুন জায়গায় আমি ট্রান্সফর্ম করে নিয়ে গেলাম। তাহলে কি হলো, এখান থেকে এটাকে চেঞ্জ করলাম, ট্রান্সফার করলাম এক জায়গা থেকে আরেক জায়গায়, তাই এটাকে কি বলছি? ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস। বা এটা প্রথমে ছিল, আমি কি করলাম, প্রথমে এরকম নিয়ে নিলাম, তাহলে কি করলাম, ট্রান্সফার করলাম, এখান থেকে তুলে নিয়ে ওখানে লাগালাম, এবং তারপরেও চেঞ্জ করেছে, অ্যাঙ্গেলে চেঞ্জ করেছে। আমার ছিল প্রথমে হরিজন্টাল এন্ড ভার্টিক্যালি ছিল অ্যাক্সিস গুলো, এটা হরিজন্টালি এটা ভার্টিক্যালি এরকম ছিল। আমি কি করেছি, এই হরিজন্টাল অ্যাক্সিসটাকে চেঞ্জ করে এরকম করে দিয়েছি, বাঁকিয়ে দিয়েছি, এবং তারপর অরিজিনকেও শিফট করেছি এক জায়গা থেকে আরেক জায়গায়। তাহলে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ট্রান্সফরমেশন। বা এটা রেসপেক্ট, এটা কি হচ্ছে, অরিজিন তো শিফট করিনি এক জায়গা থেকে আরেক জায়গায়, কিন্তু করেছি কি, এক্স অ্যাক্সিসকে আমি কিছুটা অ্যাঙ্গেল উপরে তুলে দিয়েছি, সাধারণ হিসেবে ওয়াই অ্যাক্সিসও সরে গেছে। তাহলে এটাও ট্রান্সফর্ম হলো, শিফট করলো এক জায়গা থেকে আরেক জায়গায়, তাই না? তাহলে এই সবগুলোই হচ্ছে কি ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস। এখন তাহলে ঘটনা হচ্ছে কত ধরনের হয় ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস? ইন জেনারেলি তিনটে ভাগ। ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট কে শর্টকাটে CRR লেখা হয়, ঠিক আছে? CRR শর্টকাটে কোঅর্ডিনেট অ্যাক্সিস। এর মেইনলি তিনটে ভাগ। কি কি? একটা হচ্ছে ট্রান্সলেশন, এটা এক নম্বর। দু নম্বর কি, রোটেশন। তিন নম্বর কি, রিজিড বডি মোশন। রিজিড বডি মোশন আরো একটা ভাগ আছে, সেই ভাগটাতে আমরা আসবো আস্তে আস্তে, এবং সেই ভাগটা রিজিড বডি মোশন মতোই, তাই স্পেশালি ওটাকে তিনটে ভাগে, মানে এই ট্রান্সফরমেশন কোঅর্ডিনেট অ্যাক্সিসের ভাগের আন্ডারে বলা যায় না, তাই বলছি না আমরা। ইন জেনারেলি আমাদের কাছে কত রকমের হয়, তিন ধরনের হয়, ট্রান্সলেশন, রোটেশন এন্ড রিজিড বডি মোশন। দেখো এখানে এই যে পুরোনো অ্যাক্সিসটা ছিল, আমার কিন্তু তিনটে ছবি আঁকা হয়েছে। এটা একটা ছবি আঁকা হয়েছে, এটা একটা ছবি আঁকা হয়েছে, এবং এটা একটা ছবি আঁকা হয়েছে। এটা হচ্ছে কি, দিস ইজ এক নম্বর, যেটা ট্রান্সলেশন। তাহলে ট্রান্সলেশনের কেসে কি হবে, কোঅর্ডিনেট অ্যাক্সিসের ডিরেকশন যেমন ছিল সেই সেম ডিরেকশন থাকবে। দেখো এটা এরকম গেছে হরিজন্টালি, এটাও হরিজন্টালি গেছে, এটা ভার্টিক্যালি গেছে, এটাও ভার্টিক্যালি গেছে, অরিজিন শিফট করেছে এক জায়গা থেকে আরেক জায়গায়। এই রকম কেস যদি হয় সেটাকে বলবো ট্রান্সলেশন। এটাকে যেটা বলবো সেটা হচ্ছে শুধুমাত্র অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে। কি হয়েছে এখানে, শুধুমাত্র অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে, এটাকে বলবো হচ্ছে রোটেশন। এটাকে কি বলবো, রোটেশন। কি হলো, শুধুমাত্র অ্যাঙ্গেল চেঞ্জ,
রোটেট করা মানে কি ঘোরা, তাই না? তাহলে ঘুরছে কত ডিগ্রি অ্যাঙ্গেল, সামথিং কিছু একটা অ্যাঙ্গেলে ঘুরলো, তাই এটাকে কি বলছি রোটেশন। আর এটা হচ্ছে আমাদের 3 নম্বর রিজিড বডি মোশন। তাহলে রিজিড বডি মোশনে কি হচ্ছে, ট্রান্সলেশনও হচ্ছে মানে অরিজিন শিফট করছে এক জায়গা থেকে আরেক জায়গায়, এবং তার সঙ্গে রোটেশনও হচ্ছে। তাহলে রিজিড বডি মোশন মানে কি হলো, তাহলে ট্রান্সলেশন প্লাস রোটেশন। ট্রান্সলেশন এবং রোটেশন দুটোকে যদি একসঙ্গে অ্যাপ্লাই করি, যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কি রিজিড বডি মোশন। ক্লিয়ার? 3টে ভাগ। এবার আমি মানে কিভাবে অ্যাপ্লাই করব, ফর্মুলা কি কি দাঁড়াবে, কিভাবে আমি চেঞ্জ করব, সেটাতে আসবো আস্তে আস্তে। এতদূর ক্লিয়ার হয়েছে নাকি বলো? ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। বাকিদের? হ্যাঁ স্যার। স্যার রিজিড বডি মোশনটা আবার একটু বলুন না। হ্যাঁ, রিজিড বডি মোশনের ক্ষেত্রে কি হচ্ছে, এইটা হচ্ছে রিজিড বডি মোশন আমাদের। এটা আমি 3 নম্বর দিয়েছি, এটা হচ্ছে রিজিড বডি মোশন। এখানে কি কাণ্ড হলো, এই যে চেঞ্জটা হলো, মানে এইটার রেসপেক্টে আমি দেখছি অলওয়েজ, এইটার রেসপেক্টে দেখছি, এইটার রেসপেক্টে এখানে আসতে গেলে কি কি চেঞ্জ করতে হয়েছে। ফার্স্ট তো অরিজিন শিফট করতে হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায়, এখান থেকে তুলে নিয়ে গিয়ে ওখানে লাগাতে হয়েছে অরিজিনকে। সেকেন্ড কি করতে হলো, অ্যাঙ্গেল মানে এক্স অ্যাক্সিস দেখো, আমি যদি জাস্ট অরিজিন শিফট করতাম এখান থেকে এখানে, তাহলে আমার কি হতো, তাহলে আমার ব্যাপারটা শুধু এরকম থাকা উচিত ছিল, তাই নাকি? জাস্ট অরিজিন শিফট করছি এখান থেকে এখানে, অরিজিন তুলে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমার কেমন থাকা উচিত ছিল, এরকম টাইপের থাকা উচিত ছিল ব্যাপারটা, মানে অ্যাক্সিসের ডিরেকশন চেঞ্জ হতো না, তাই না? কিন্তু এখানে কি হয়েছে, তার সঙ্গে অ্যাঙ্গেলও চেঞ্জ করেছি, তার মানে কি অরিজিন শিফট করলাম এবং অ্যাঙ্গেল চেঞ্জ করেছি, তার মানে ট্রান্সলেশন এবং রোটেশন দুটোকে অ্যাপ্লাই করেছি এখানে, তাই এটা কি হয়েছে রিজিড বডি মোশন। এটাকে নাম দেওয়া হলো কি রিজিড বডি মোশন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, অ্যাঙ্গেল কতটা চেঞ্জ হলো, সামথিং এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে। লিখে নাও, একটু লিখে নাও তাড়াতাড়ি, হয়ে গেলে বলো তাড়াতাড়ি ঝটপট, স্পিডে হাত চালাবে একটু। উমেশ ক্লিয়ার? Yes, sir. নীল? Yes, sir. বিক্রম? ঠিক আছে, লিখে নাও লিখে নাও। দেবারিকা বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, লিখে নাও তাড়াতাড়ি, হয়ে গেলে বলো। হয়ে গেছে লেখা? বাকিদের সব হয়ে গেছে? এগুলো তাহলে পরে নেক্সট ট্রান্সলেশন। কি হচ্ছে, এটা 1 নম্বর ভাগ ছিল আমাদের। এটা আমাদের কাছে কি ছিল, দিস ইজ x অ্যাক্সিস, দিস ইজ y অ্যাক্সিস এন্ড দিস ইজ অরিজিন। এটা পুরনো ছিল, পুরনো অ্যাক্সিস ছিল। আমি ট্রান্সলেশন করছি মানে কি বললাম, জাস্ট অরিজিন শিফট করব, এখান থেকে এখানে অরিজিন শিফট করব, x অ্যাক্সিসের ডিরেকশন y অ্যাক্সিসের ডিরেকশন সেম থাকবে, তাই করা হয়েছে। x অ্যাক্সিসের ডিরেকশন সেম আছে, y অ্যাক্সিসের ডিরেকশন সেম আছে। তাহলে এখন নতুন নাম দিচ্ছি এটাকে, এটাকে কি বলছি, দিস ইজ সামথিং x ড্যাশ and this is y dash and this is origin. Origin চেঞ্জ হয়েছে, কিন্তু এখানে ছিল o, এটা হচ্ছে o dash, সামথিং নতুন নাম দিলাম একটা o dash, ঠিক আছে? আচ্ছা, এবার ভাবো এই যে অ্যাক্সিস আছে, এই যে কোঅর্ডিনেট সিস্টেমটা আছে, এই কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার কোনো একটা কোঅর্ডিনেটের নাম থাকবে তো নাকি?
কোন একটা নাম তো থাকবে সামথিং এক্স ওয়াই টাইপের, এরকম টাইপের, হ্যাঁ কি না? এটার রেসপেক্টে এর একটা নাম থাকা উচিত তো অবশ্যই। আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে সামথিং এইচ কমা কে। কি ধরলাম? এইচ কমা কে। কার রেসপেক্টে? এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে। কার নাম? ও ড্যাশের নাম। কি হলো? এইচ কে। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো এখানে যে পয়েন্ট, হ্যাঁ ও পয়েন্টটাকে তাহলে কি 0 0 ধরছি? হ্যাঁ ও পয়েন্ট অবশ্যই, ও পয়েন্টটা হচ্ছে 0 0 ধরছি আমরা, ও পয়েন্টটাকে ধরছি 0 0। এটাও 0 0 কার রেসপেক্টে? এক্স ড্যাশ ওয়াই ড্যাশ অ্যাক্সিস এর রেসপেক্টে ও ড্যাশটা 0 0, কিন্তু এইচ কে কার রেসপেক্টে? এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে এইচ কে নাম হলো। ক্লিয়ার? করেছি তাহলে হ্যাঁ 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 যেটাকে মিরর করে দিচ্ছি। একদম একদম ক্লিয়ার। আচ্ছা তাহলে এখন ঘটনা হচ্ছে যে আমি এখানে একটা পয়েন্ট নিচ্ছি, এই পয়েন্টটার দুটো নাম থাকবে কি থাকবে না? একটা হবে কার রেসপেক্টে? একদম এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে একটা নাম থাকবে, এক্স ড্যাশ অ্যাক্সিস ওয়াই ড্যাশ অ্যাক্সিস এর রেসপেক্টে একটা নাম থাকবে। পয়েন্টটাকে কি বললাম? সামথিং পি পয়েন্ট। আছে কালারটা এক সেকেন্ড, এটা পি পয়েন্ট নিলাম। সামথিং বলছি কি এটা হচ্ছে এক্স ওয়াই কার রেসপেক্টে? কার রেসপেক্টে এক্স ওয়াই? এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এর রেসপেক্টে একটা নাম থাকবে, সেটা হচ্ছে সামথিং এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ নাম দিলাম। কারো অসুবিধা নেই এখানে? না। ক্লিয়ার? আচ্ছা এবার ঘটনা হচ্ছে একজনের যদি দুটো নাম হয়, পি তো একটাই পয়েন্ট, পি পয়েন্টের দুটো নাম এক্স ওয়াই এবং এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তাহলে হিসাব অনুসারে এক্স ওয়াই এবং এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এদের মধ্যে কিছু একটা রিলেশন থাকা উচিত অবশ্যই, কারণ একজনের দুটো নাম তো, তাহলে তাদের মধ্যে রিলেশন থাকা উচিত। এবার ঘটনা হচ্ছে আমি রিলেশনটা তুলবো, এবার কি রকম ভাবে আসছে, তারা কিভাবে রিলেটেড সেটা দেখতে হবে এবার। ক্লিয়ার? এখন দেখো এখানে যদি এই ডিসটেন্স গুলো আমি যদি ভাবি, দেখো আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট একটু আঁকলাম নিজের সুবিধার্থে। আচ্ছা তাহলে এখানে বলো দেখি এখান থেকে এটার ডিসটেন্স কত হবে, এইটুকু কত হবে? আমি নাম দিয়ে দিই অ্যাকচুয়ালি, এটা হচ্ছে সামথিং এ, দিস ইজ বি, দিস ইজ সি। আচ্ছা ওএ ইকুয়ালস টু কত হবে বলতে পারবে? x x dash ওএ ইকুয়ালস টু x x dash x মাইনাস x ড্যাশ। হ্যাঁ বলা যেতে পারে, কিন্তু অতটাতে যাচ্ছি না, আমি জাস্ট এই পয়েন্টগুলোর কোঅর্ডিনেট বুঝতে যাচ্ছি ও ড্যাশের পয়েন্টের রেসপেক্টে। এটা যদি এটা যে h কমা k হয় তাহলে এটা কত হবে? এইচ হবে। h, একদমই তাই h। ob টা কত তোমার a o ড্যাশটা কত হবে, বা o ড্যাশ এটা কত হবে? কে কে হবে। obviously k। আচ্ছা ob টা কত হবে? কার রেসপেক্টে ভাববো? এই যে পয়েন্ট আছে তাই না, ob টা কত হবে এখান থেকে এই ডিসটেন্সটা? x obviously x। আচ্ছা তারপরে pb টা কত হবে? pb y ওয়াই y, একদমই তাই, ঠিক আছে y হলো। আচ্ছা o ড্যাশ c টা কত হবে? o ড্যাশ c x dash obviously x ড্যাশ আছে না, ও ড্যাশ সি দেখো এই যে পয়েন্টটার রেসপেক্টে আমি তো পি পয়েন্ট আর একটা নাম দিয়েছিলাম এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তাই না? তাহলে এই যে কোঅর্ডিনেট অ্যাক্সিস আছে তার রেসপেক্টে নামটা পড়েছিল তো, তাহলে এই ডিসটেন্সটা কত হচ্ছে? এক্স ড্যাশ, এই ডিসটেন্সটা কত হবে? ওয়াই ড্যাশ, পিসি ওয়াই ড্যাশ। এই পিসি এর সে মাসি আসেনি, হ্যাঁ পিসি এর সে মাসি আসেনি। যাই দেখো আমি মোটামুটি রিলেশনগুলো তৈরি করেছি, এখানে কারো প্রবলেম নেই? আছে কারো প্রবলেম? কারো প্রবলেম নেই জায়গাটাতে? না। একদম নেই। আচ্ছা আচ্ছা তাহলে এবার দেখা যাক নাও
ওবি ওবি ইকুয়ালস টু কি লিখতে পারি, ওবি ইকুয়ালস টু কি লিখতে পারি, ওএ প্লাস এবি, হ্যাঁ কি না লিখতে পারি তো, ওবি ইকুয়ালস টু ওএ প্লাস এবি লিখছি দেখো, ওএ প্লাস এবি। ক্লিয়ার? আচ্ছা আমরা তো ও এর ভ্যালু জানি, এবি এর ভ্যালু কি জানি? এখানে কোথাও আছে কি এবি এর ভ্যালু? নেই তো, কিন্তু এবি কে চেঞ্জ করা যাবে, এই ডিসটেন্সটা আর এই ডিসটেন্সটা সেম তো, হ্যাঁ কি না? হ্যাঁ এই ডিসটেন্সটা সেম হবে, তাহলে দেখো ও এ প্লাস ও ড্যাশ সি হবে। উমেশ কি বলছো, হবে তো নাকি? আচ্ছা নেক্সট, তাহলে ওবি ওবি মানে কত, x, ওএ মানে কত বলো, h, ও ড্যাশ সি মানে কত বলো, ও ড্যাশ সি x ড্যাশ। তাহলে কি পেলাম আমি, x ইকুয়ালস টু x ড্যাশ প্লাস h, x ইকুয়ালস টু x ড্যাশ প্লাস h। এটা একটা রিলেশন আমরা পেয়েছি। আর একটা দেখো, লেখার টাইম দিচ্ছি আমি, দেখো একটু আগে বুঝে নাও তারপরে লেখার টাইম দিচ্ছি আমি। আচ্ছা পিবি দেখো, পিবি পিবি কে কি লিখতে পারবো, পিবি ইকুয়ালস টু কি লিখতে পারবো, পিসি প্লাস বিসি, হ্যাঁ কি না, পিসি প্লাস বিসি। ক্লিয়ার? পিসির ভ্যালু জানি, বিসির ভ্যালু নেই এখানে কোথাও, কিন্তু বিসি ইজ ইকুয়াল টু ও ড্যাশ এ, হ্যাঁ কি না, বিসি ইজ ইকুয়াল টু ও ড্যাশ এ, তাহলে পিসি প্লাস ও ড্যাশ এ। ক্লিয়ার? এখানে একটু সাইডে লিখে রেখে দিলে ভালো হতো, এক সেকেন্ড, পরে কোথাও আবার ভুল হতে পারে। Since AB equals to O dash C, ঠিক আছে, আমি ছোট করে লিখে দিলাম, তোমরা লিখে নেবে ঠিক করে। আচ্ছা এখানে কত হলো, since BC equals to O dash A equals to, আচ্ছা ইমপ্লাইজ করে দিই এবার, হয়তো গেছে সব ভ্যালু জানি এবার। PB is equal to Y, আর PC is equal to Y dash প্লাস O dash A means K। তাহলে দেখো আরো একটা রিলেশন আমার তৈরি হয়ে গেছে, তাই না? এখান থেকে চেঞ্জ করে আমি এরকম লিখতে পারি, x dash equals to x minus h, এখান থেকে চেঞ্জ করে আমি লিখতে পারি y dash equals to y minus k। ক্লিয়ার? বোঝা গেছে? দেখো আমার রিলেশন তৈরি হয়ে গেছে, xy এবং x dash y dash এর সঙ্গে রিলেশন তৈরি হয়ে গেছে। x ইকুয়ালস টু কত, x dash প্লাস h, h মানে কি, এই যে o dash এর যে কোঅর্ডিনেট হলো তার x কোঅর্ডিনেটটা, তাই না? y ইকুয়ালস টু এই y ইকুয়ালস টু y dash প্লাস k, y dash কি, y dash টা হচ্ছে এই নতুন কোঅর্ডিনেট সিস্টেমের নামটা, y টা কি পুরনো কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে y কোঅর্ডিনেটটা, k টা কি o dash এর y কোঅর্ডিনেটের নাম্বারটা। ক্লিয়ার? বোঝা গেছে? নাই কারো অসুবিধা? ক্লিয়ার তো সবাই? নীল, মধুশ্রী, এই মধুশ্রী না, দেবারিকা, না স্যার, মানে বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা এই মধুশ্রী মানে ওই যে তানিশা না, কি নাম জানো তোমার, ত্রিশিতা, তৃষা। ও ত্রিশা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিক আছে, চলো তাড়াতাড়ি লিখে নাও। তাহলে এখানে ফর্মুলাটা কি দাঁড়ালো আমাদের,
x y টা ছিল ওল্ড কোঅর্ডিনেট, x ড্যাশ y ড্যাশটা ছিল নিউ কোঅর্ডিনেট, x h কেটা কি ছিল নিউ অরিজিন। আচ্ছা লেখা হয়ে গেলে বলো। হয়ে গেছে? না স্যার। আচ্ছা লেখো লেখো লেখো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বাকিদের সবার হয়ে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা সবার কমপ্লিট? নীল, উমেশ, বিক্রম? আচ্ছা এখন ঘটনা হচ্ছে এবার দেখি এর ট্রান্সলেশন কেন শিখবো আমরা। যে দেখো যতক্ষণ না তুমি অ্যাপ্লিকেশন জানছো, মানে এটাকে কোথায় অ্যাপ্লাই করা হয় সেটাকে যতক্ষণ না ভালো করে বুঝছো ততক্ষণ পর্যন্ত জিনিসটার উপরে ভালোবাসা জন্মাবে না। দেখো একটু বোঝা যাবে। যদিও এই যে জেনারেল এর পরের চ্যাপ্টার দেখো আমাদের জিওমেট্রি 2D যে চ্যাপ্টারগুলো আছে সেখানে আমি কি বলেছিলাম, ট্রান্সফরমেশন কোঅর্ডিনেট অ্যাক্সিস, জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সিসের অ্যাপ্লিকেশন এখানে হয়, তাই না? এটার অ্যাপ্লিকেশন এখানে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি জিনিসটা একটু অল্প স্বল্প করে বুঝি, বাদ বাকিটা আমরা যখন জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি পড়বো তখন তো ইজিলি বুঝতেই পারবো। আচ্ছা ধরো একটা সার্কেল আছে তোমাদের কাছে, আমি ইঞ্জিনিয়ারিং সোজা একটা ইকুয়েশন ধরেই করি। ধরো একটা সার্কেল আছে, ঠিক আছে? এই সার্কেলটার অরিজিন ধরো এখানে আছে, রেডিয়াস সামথিং ধরো a। সার্কেলটার ইকুয়েশন কি হতে পারে? সার্কেলটার ইকুয়েশন কি হয়? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, তাই তো নাকি? সেন্টার কোথায়? 0 0 তে। এটা হচ্ছে অরিজিন, সেন্টার হচ্ছে 0 0 তে, রেডিয়াস হচ্ছে a। সার্কুলার ইকুয়েশন কি হয়? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, তাই তো? এটা এক্সারসাইজে পড়েছি আমরা। এখন ঘটনা হচ্ছে যে অ্যাক্সিসটা যদি এখানে না থাকে এরকম হতো, সামথিং অ্যাক্সিসটা এখানে আছে এবং সার্কেলটা আছে এখানে, এবং সার্কেলটা আছে সামথিং এখানে, ঠিক আছে? এবং ধরো এর যে সেন্টার আছে সেই সেন্টারটা সামথিং এবার দেখা গেল আলফা বিটা হয়েছে, এবং রেডিয়াস সামথিং কিছু একটা এফ এ কিছু একটা আছে রেডিয়াস। এই সার্কেলটার ইকুয়েশন কেমন হবে? কেমন হবে? x minus alpha তার হোল স্কয়ার প্লাস y minus বিটা তার হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার, তাই না? এবার তুমি বাবা এটা যদি ভাঙি, এটা তাও একটু ভদ্রস্থ মানে ফর্মে আছে, দেখে বোঝা যাচ্ছে ইজিলি যে সার্কেল ইকুয়েশন। এটাকে যদি ভাঙলে কি পাবো? x স্কয়ার পাবো এখান থেকে মাইনাস 2 আলফা x প্লাস আলফা স্কয়ার
প্লাস y স্কয়ার প্লাস মাইনাস 2 বিটা x 2 বিটা y প্লাস বিটা স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার। তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2 আলফা x মাইনাস 2 বিটা y ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার। দেখো এইটা যদি দেয়, সার্কেলটাকে বুঝতে যতটা সোজা লাগবে তার থেকে তো বেশি ঝামেলা মনে হবে যে সেন্টার খোঁজা, রেডিয়াস খোঁজা, অনেক ঝামেলার একটা বিষয় চলে আসছে এখান থেকে, তাই না? তো এই জিনিসটা যদি এই ফর্মে থাকতো, স্ট্যান্ডার্ড ফর্ম যেটাকে বলছি, তাহলে তো খুব ইজি হয়ে যেত ব্যাপারটা বোঝা। আমি তো করছি অ্যাক্সিসের চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস, অ্যাক্সিসকে চেঞ্জ করছি এক জায়গা থেকে আরেক জায়গায়। তাতে কি সার্কেলের শেপ চেঞ্জ হয়ে যাবে? না। এরিয়া চেঞ্জ হবে? না। এরিয়া মানে ক্ষেত্রফল। পেরিমিটার পরিসীমা চেঞ্জ হবে? না, কিছু চেঞ্জ হবে না, সব সেম থাকবে, জাস্ট ইকুয়েশন দেখতে চেঞ্জ হবে। আমি যদি অ্যাক্সিসটাকে এখানে না রেখে এক্ষুনি যদি বলি স্যার যে অ্যাক্সিসটা এখানে আছে, তাহলে দেখো এর ইকুয়েশনটা এরকম হয়ে যাবে দেখতে, তাই না? আমাদের কি হবে বুঝতে ইজি, খুব ইজিলি আমরা বুঝতে পারবো এর রেডিয়াস কত, এর মানে এর এরিয়া কত, এর পেরিমিটার কত, এর ব্লা ব্লা যা যা দরকার এখান থেকে সেটা ইজিলি আমরা বের করতে পারবো। তাহলে এটাই আমাদের হেল্প করছে কি, ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস। ট্রান্সলেশনের অ্যাপ্লিকেশন দেখালাম এখানে, ট্রান্সলেশনটা এখানে এভাবে আমাদের হেল্প করছে। বোঝা গেছে ট্রান্সলেশনটা কিভাবে হেল্প করছে, মানে কি অ্যাপ্লাই করছি, কি চাইছি করতে? এত বাজে একটা ইকুয়েশনকে সিম্পল একটা ইকুয়েশনে ট্রান্সফার করে দেবে যদি এই সিম্পলি আমি অ্যাক্সিসটাকে চেঞ্জ করে এখান থেকে শিফট করে এখানে নিয়ে যাই। তাতে বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার তো নাকি? হ্যাঁ স্যার। বাকিটা সব ক্লিয়ার? আচ্ছা, এক সেকেন্ড। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে প্রবলেম করা যাবে। এবার এটা প্রবলেম করি। তোমাদের বই তো লিখেই দিয়েছে, তাই না? সুব্রত অর্পণ স্যার তো আগের দিন বলেই দিয়েছেন, আমি তাও আরো একবার পাঠিয়ে দেবো। জিওমেট্রি তোমাদের ঘোষ অ্যান্ড চক্রবর্তী হবে, জিওমেট্রি ঘোষ অ্যান্ড চক্রবর্তী। বইটা ঠিক এরকম দেখতে, মেবি কালার চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে, জানি না। নতুন অনেক, মানে এটা তো অনেক পুরনো এডিশন, তোমাদের নতুন এডিশনে কি কালার করবে সেটা বোঝা মুশকিল। ঘোষ অ্যান্ড চক্রবর্তী, দেখো এই হচ্ছে বই তোমাদের, ঠিক আছে? আমি ছবিটা পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, 3 নম্বর প্রবলেমটা করা যাক। প্রবলেম নাম্বার 3। কোশ্চেন কি বলছে? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ (9x square plus 4y square plus 18x minus 16y equals to 11. Refer to parallel axis. Refer to parallel axis through the point -1, 2. ঠিক আছে, এই হচ্ছে কোশ্চেন। আচ্ছা, এখানে তো স্যার তুমি কোশ্চেনটা পড়ে বলবে স্যার এখানে কোথাও তো ট্রান্সলেশন বা রোটেশন কিছু বলা নেই, আমি বুঝবো কি করে যেটা কি করছি আমরা? কোশ্চেনটা কি বলেছে দেখো, আরেকবার পড়ছি। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ, এই কার্ভটার ইকুয়েশন বের করতে বলছে। রেফার টু, কার রেসপেক্টে রেফার টু
প্যারালাল অ্যাক্সিস থ্রু দ্য অরিজিন থ্রু দ্য পয়েন্ট দিস, এই পয়েন্টের থ্রুতে যে প্যারালাল অ্যাক্সিসটা তৈরি হবে সেই প্যারালাল অ্যাক্সিসের করসপন্ডিং এর ইকুয়েশনে বের করতে বলছে। এটা তাহলে কোন এই যে এটা একটা কার্ভ, কার্ভ মানে কি তোমার বক্ররেখা যেটাকে বলি সেটাকে ইংরেজিতে কার্ভ বলে, কার্ভ বা কনিক বলা হয়, কার্ভ বা কনিক কাকে, বক্ররেখাকে, ঠিক আছে, যেটা বাংলাতে আমাদের বক্ররেখা ছিল। আচ্ছা তাহলে এই যে কার্ভটা আছে এই কার্ভের ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে ট্রান্সফরমেশন করলে, ট্রান্সলেশন করলে। তাহলে কেমন ভাবে ট্রান্সলেশন করতে বলেছে, প্যারালাল রাখতে বলেছে। এটা ভালো করে বুঝতে হবে তোমার কোশ্চেন পড়ে। প্যারালাল অ্যাক্সিস, প্যারালাল অ্যাক্সিস মানে কি, তার মানে ডিরেকশনের কোনো চেঞ্জ নেই। ডিরেকশনের চেঞ্জ নেই মানে আমরা কি বলেছিলাম বলো, একটু আগে বললাম ডিরেকশনের চেঞ্জ নেই মানে কি, আমাদের কোন কোন ট্রান্সফরমেশনটা বলো, সেম ডিরেকশন যদি থাকে তাহলে ট্রান্সলেশন, তাই না? এই তো দেখো একটু আগে বললাম আমাদের কি হচ্ছে, এখানে যেটা অ্যাপ্লাই করেছি দেখো, এটার ডিরেকশন সেম। এই যে লাইনটা আর এই লাইনটা কি প্যারালাল, এই লাইনটা কি সরি এই লাইনটা এবং এই লাইনটা কি প্যারালাল। তাহলে প্যারালাল অ্যাক্সিস যদি থাকে তাহলে সেটা কি হবে বলো, সেটা কি হবে, সেটা কি হবে এখানে প্যারালাল অ্যাক্সিস বলে সাইডে লিখে রাখলাম ছোট করে। প্যারালাল অ্যাক্সিস হলে কি হবে বলো, ট্রান্সলেশন, তাই তো? ঠিক আছে, তাহলে ট্রান্সলেশন অ্যাপ্লাই করতে বলেছে কোথায়, থ্রু দা পয়েন্ট, এই পয়েন্টের রেসপেক্টে। তাহলে নতুন অরিজিন কত আমার কাছে, ট্রান্সলেশন হতে গেলে আমার কোনো নতুন অরিজিন লাগে। দেখো এই যে ও ড্যাশ পয়েন্টে লেগেছিল, ও ড্যাশ যেটা এইচ কে ছিল, এর এই পয়েন্টের থ্রুতে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ তৈরি হয়েছে, তাই না? তাহলে এই পয়েন্টের থ্রুতে আমার কি হবে, মানে তোমার যে নতুন কোঅর্ডিনেট অ্যাক্সিস তৈরি করতে হবে। তাহলে আমার কাছে কি হচ্ছে, যদি ছবি আঁকতে যাই, যদিও নট নেসেসারি, তাও আঁকছি মোটামুটি আমি। এটা হচ্ছে পুরনো কোঅর্ডিনেট সিস্টেম, ধরো this is x, this is y, this is origin। কত পয়েন্ট থেকে বলেছে, -1,2 পয়েন্ট সামথিং, এখানে আছে -1,2। x কোঅর্ডিনেটে নেগেটিভ তাহলে মাইনাসের দিকে আসবে, y কোঅর্ডিনেট পজিটিভ তাহলে উপরের দিকে যাবে। তাহলে ছবিটা কেমন হচ্ছে, সামথিং এই, এটা হচ্ছে আমার -1,2 পয়েন্ট নতুন অরিজিন। এটা হলো কি, দিস ইজ তাহলে x ড্যাশ এন্ড দিস ইজ y ড্যাশ, দিস ইজ x ড্যাশ এন্ড দিস ইজ y ড্যাশ, তাই না? ক্লিয়ার? তাহলে ইজিলি আমরা বুঝলাম, কোথা থেকে বুঝলাম, প্যারালাল অ্যাক্সিস বলেছে, একটা পয়েন্টের থ্রুতে বলেছে, তার মানে আমাকে কি অ্যাপ্লাই করতে বলেছে, ট্রান্সলেশন। কোশ্চেনে কিন্তু বলে দেবে না ট্রান্সলেশন অ্যাপ্লাই করো, তোমার কোশ্চেন পড়ে বুঝতে হবে যে ট্রান্সলেশন অ্যাপ্লাই করতে হবে আমাকে। কোশ্চেন বোঝা গেছে? অ্যানসার শুরু করব তাহলে এবার। সবাই দেবারিকা, দেবারিকা, ওহো এক সেকেন্ড তারটা তো একটা নড়ছে। এই কতক্ষণ ধরে শোনা যায়নি, তারটা কোথাও একটা নড়ছে, বুঝলে তো, ওই জন্য গন্ডগোলটা হয়েছে। কতক্ষণ শোনা যায়নি, কোশ্চেন লেখার পর থেকে শোনা যায়নি? আমি তো অনেক কিছু বলে গেছি, মানে কোশ্চেনটা বুঝিয়েছি সেটা শুনেছো না সেটাও শোনেনি? আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, এই নতুন জায়গায় ওই বোর্ডটা সিট করেছি বলে গন্ডগোলটা হয়েছে, তারটা কোনো একটা জায়গায় গন্ডগোল হয়ে গেছে। মানে এবার শোনা যাচ্ছে তো ক্লিয়ার? হ্যাঁ শোনা যাচ্ছে। দেখো এখানে ব্যাপারটা কি হলো, আমার এই যে কোশ্চেনটা আছে এখানে কোথাও বলেনি ট্রান্সলেশন অ্যাপ্লাই করতে, তাই না? আমাকে কোশ্চেন দেখে বুঝতে হবে যে ট্রান্সলেশন অ্যাপ্লাই করতে হবে আমাকে।
কি করে বুঝবো আমি যে ট্রান্সলেশন অ্যাপ্লাই করতে হবে? কোশ্চেনটা পড়ো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ, কার্ভের ইকুয়েশন বের করতে বলছে। কার্ভ মানে কি? কার্ভ মানে হচ্ছে বক্ররেখা, যেটাকে আমরা বাংলায় বক্ররেখা বলি, সেটাকে ইংরেজিতে কার্ভ বা কনিক বলা হয়, কার্ভ বা কনিক, ঠিক আছে? তাহলে এই যে কার্ভটা আছে, এই কার্ভের ইকুয়েশনটা বের করতে বলেছে কিভাবে? রেফার টু প্যারালাল অ্যাক্সিস। এই যে প্যারালাল অ্যাক্সিস কথাটা মাথায় রাখো, প্যারালাল অ্যাক্সিস। প্যারালাল অ্যাক্সিস মানে দেখো আমাদের এই যে এই কেসের ক্ষেত্রে ট্রান্সলেশন, যে ট্রান্সলেশনের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এক্স অ্যাক্সিস, এক্স ড্যাশ অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস দুটো কি প্যারালাল একে অপরের সঙ্গে? ওয়াই অ্যাক্সিস এবং ওয়াই ড্যাশ অ্যাক্সিস একে অপরের সঙ্গে প্যারালাল। তাহলে অ্যাক্সিস যদি প্যারালাল থাকে তাহলে কোন ট্রান্সফরমেশন হয় আমাদের বলো? কোন ট্রান্সফরমেশন হয়? ট্রান্সলেশন। তাহলে এখান থেকে আমাদের, হ্যাঁ ট্রান্সলেশন, এখান থেকে আমরা বুঝবো তাহলে ট্রান্সলেশন। এবং এখানে আরেকটা জিনিস মাথায় রেখে আমার কাছে আরো একটা ইনফরমেশন থাকবে যে কোনো একটা পয়েন্টের থ্রুতে এই যে অ্যাক্সিসটা তৈরি হচ্ছে কার থ্রুতে? ও ড্যাশের থ্রুতে। কোঅর্ডিনেট কত? এইচ কে। তাহলে এখানে বলেছে কি আমার কোশ্চেনে, এখানে আমার বলেছে কি কোশ্চেনে, কার থ্রুতে বলেছে? থ্রু দ্য পয়েন্ট দিস, এই পয়েন্টের থ্রুতে। তাহলে নতুন অরিজিনটা কত বলো? নতুন অরিজিনটা কত আমার কাছে? -1,2। ক্লিয়ার? প্যারালাল অ্যাক্সিস বলেছে, তার মানে কি হবে? ট্রান্সলেশন হবে। ক্লিয়ার? সব ক্লিয়ার তো নাকি কোশ্চেনটা? হ্যাঁ বলো, কে কি বলছিল বলো। আচ্ছা এখানে না এই ট্রান্সলেশনের নিচে একটু প্যারালাল অ্যাক্সিস বলে লিখে রাখবে, একটু লিখে নেবে, ঠিক আছে? ট্রান্সলেশনের নিচে একটু প্যারালাল অ্যাক্সিস বলে লিখে রাখবে। আচ্ছা তাহলে প্রবলেম সলভে যাবে। কোশ্চেন ক্লিয়ার? ছবিটা মোটামুটি এঁকেছি, পরীক্ষাতে নাও আঁকলে হয়, এই চ্যাপ্টারে অসুবিধা নেই, না আঁকলেও চলবে। আমার কি হচ্ছে, এটা হচ্ছে পুরনো কোঅর্ডিনেট সিস্টেম ছিল এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। আমার কোন পয়েন্টে -1,2, -1,2 মানে এক্স অ্যাক্সিসে নেগেটিভ, তাহলে এই সাইডে হবে, ওয়াই অ্যাক্সিস পজিটিভ মানে উপরের দিকে হবে। তাহলে এই পয়েন্ট হচ্ছে -1,2, এই পয়েন্টের রেসপেক্টে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কোঅর্ডিনেটটা তৈরি হয়েছে। ক্লিয়ার? তাহলে এবার কি করব, আমার এর রেসপেক্টে আমার এর ইকুয়েশনটাকে চেঞ্জ করে লিখতে হবে, ঠিক আছে? তাই বুঝে গেছি ট্রান্সলেশন অ্যাপ্লাই করতে হবে। কোশ্চেন ক্লিয়ার সবার কাছে? তাহলে আমি অ্যানসার শুরু করি। কোশ্চেন লেখা হয়ে গেছে তো? আচ্ছা কোশ্চেন ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা উমেশ, নীল, দেবারিকা, হ্যাঁ স্যার। ঠিক আছে? আচ্ছা তাহলে চলো শুরু করা যাক। তাহলে আমাকে ফার্স্ট কি করতে হবে? ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা পয়েন্ট ধরতে হবে, সেটা হচ্ছে এক্স ওয়াই, আর একটা পয়েন্ট এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এবং অরিজিনটা যে -1,2 পয়েন্ট, এই কথাটা আমাকে লিখতে হবে। তারপরে ট্রান্সলেশন ফর্মুলাটা লিখতে হবে, তারপরে সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে হবে। টোটাল প্রসেস অঙ্কের, ঠিক আছে? দেখো অঙ্ক তুমি এখন সলভ করতে পারবে যদি লিখতে পারো ঠিকঠাক। তাহলে তাহলে কি কি করব? দ্য গিভেন কার্ভ ইজ দ্য কার্ভ ইজ, গিভেন কার্ভটা লিখে নাও, 9x square plus 4y square plus 18x minus 16y equals to 11. এক নম্বর। আচ্ছা let xy be the old coordinate. আচ্ছা এটা না এত লেখার যদি আমি শর্ট করতে চাই, লেখা শর্ট করাও যেতে পারে, তাহলে লেখা শর্টই করি, এত লিখবো না। Now the new origin be -1,2 ব্র্যাকেটে given, ঠিক আছে? তাহলে then the translation then the translation formulae are কি হবে? ট্রান্সলেশন ফর্মুলা x equals to x dash plus কত লিখবো? কি ছিল ফর্মুলা? x equals to x dash plus h, h মানে কত এখানে বলো? h মানে কত এখানে? -1। তাহলে এখানে x dash -1 হবে এবং y equals to কত লিখবো? y dash plus k, k means 2, where
xy be the old coordinate and x dash y dash be the new coordinate. Clear? এবার বুঝে গেছো? হ্যাঁ স্যার। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো তাহলে নাও 1 becomes এক নম্বর ইকুয়েশন আমি কি করব, ভ্যালু আমি জানি, x এর ফর্মুলা কি, y এর ফর্মুলা কি, সব ভ্যালু জানি, সব ভ্যালু আমি পুট করে দেব ওখানে। তাহলে কত হবে 9x স্কয়ার তার মানে x ড্যাশ মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস 4y স্কয়ার তার মানে y ড্যাশ প্লাস 2 তার হোল স্কয়ার প্লাস 18x মানে কত x ড্যাশ মাইনাস 1 মাইনাস 16y y মানে y ড্যাশ প্লাস 2 ইকুয়ালস টু 11। ঠিক আছে? দেখো এতদিন পর্যন্ত ভেঙে ভেঙে ক্যালকুলেশন করতে শিখেছো, মানে এটাকে তুমি ভাঙবে, এটাকে ভাঙবে, এটাকে ভাঙবে, এটাকে ভাঙবে, ভেঙে ভেঙে ক্যালকুলেশন করবে আস্তে 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 আস্তে। আমরা একটা শর্টকাট ক্যালকুলেশন প্রসেস শিখব। ক্যালকুলেশনটা যতক্ষণ না তুমি ফাস্ট করতে পারছো তুমি কিন্তু প্রবলেম সলভ খুব তাড়াতাড়ি করতে পারবে না, তাই না? টাইমের একটা ব্যাপার হয়ে দাঁড়াবে পরীক্ষাতে। তাই আমরা চাইবো যে ঠিক অ্যানসার মানে ক্যালকুলেশনটা ঠিক হোক এবং শর্টকাট হোক, তাড়াতাড়ি হোক। ঠিক আছে? তো কিভাবে করবো দেখে নাও, একটু ভালো করে দেখো, তারপরে কি মানে কি হচ্ছে সেটা প্রথমে দেখে নাও, তারপরে তুমি করবে নিজে থেকে। আচ্ছা এখানে দেখো আমার কি কি টার্ম থাকতে পারে সেটা ভাবো। আমি এখন দেখো বোঝাতে হয়তো টাইম লাগবে, তোমার প্রথম করতেও টাইম লাগবে। একটু প্র্যাকটিস করে নিলে ক্যালকুলেশন প্রসেসটা দেখবে খুব ফাস্ট ক্যালকুলেশন হয়ে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি হচ্ছে, লিখতেও কম হচ্ছে, টাইমও বেঁচে যাচ্ছে আমি। আচ্ছা এখানে কি কি টার্ম থাকতে পারে বলতে পারবে কেউ? কি কি টার্ম বেরোবে? x ড্যাশ স্কয়ার বেরোবে, y ড্যাশ স্কয়ার বেরোবে, x ড্যাশ y ড্যাশ, এখান থেকে x ড্যাশ, এখান থেকে y ড্যাশ, আর বাদবাকি কনস্ট্যান্ট। তাহলে কি কি টার্ম পেলাম আমি বলো? x ড্যাশ স্কয়ার পেলাম, y ড্যাশ স্কয়ার পেলাম, x ড্যাশ পেলাম, y ড্যাশ পেলাম এবং কনস্ট্যান্ট পেলাম। এই হচ্ছে টোটাল টার্মস আমার কাছে। দেখেই আমি ইজিলি ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে এটা বুঝে যাবো যে এই টার্ম থাকবে আমার কাছে। এটা ক্লিয়ার? এখানে কারো অসুবিধা নেই? সবার কাছে ক্লিয়ার? আচ্ছা তাহলে এবার আমি দেখো x ড্যাশ স্কয়ারটা লিখছি, কত লিখবো? এখান থেকে যদি x ড্যাশ স্কয়ার বের হয় তাহলে সামনে কত আছে গুণ 9, তাহলে 9x ড্যাশ স্কয়ার। ক্লিয়ার? তারপর y ড্যাশ স্কয়ার লিখতে ইচ্ছে হচ্ছে আমার, মানে y ড্যাশ স্কয়ার লিখবো। y ড্যাশ স্কয়ার কি লিখবো বলো? কত হবে y ড্যাশ স্কয়ার বলো? 4y dash square। একদমই তাই, প্লাস 4y ড্যাশ স্কয়ার। তারপরে আর তো কোনো টার্ম নেই, x ড্যাশ y ড্যাশ, x ড্যাশ ইনটু y ড্যাশ তো থাকবে না এখানে, দেখে বুঝতে পারছি। এবার কি থাকবে? x ড্যাশ থাকবে, তাহলে শুধু x ড্যাশ লেখো। এখানে এবার দেখো কোএফিসিয়েন্ট কত বেরোচ্ছে। এখান থেকে কত বেরোবে? এই ফর্মুলা যদি ভাঙি তাহলে কত বেরোবে? -2x ড্যাশ বেরোবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তার সঙ্গে 9 গুণ, তাহলে কত? -18। x dash। তাহলে x ড্যাশ তো বাইরে লিখেছি, তাহলে ভেতরে কত লিখব শুধু? ক্লিয়ার? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। আচ্ছা আর একটা x ড্যাশ দেখো, এখান থেকে x ড্যাশ বেরোবে, বেরোবে না। এখান থেকে একটা x ড্যাশ বেরোলো সেটা লিখলাম আমি। এখান থেকে বেরোবে, বেরোবে না। এখান থেকে বেরোবে, কত বেরোবে? +18x ড্যাশ, তাহলে +18। আর এখান থেকে বেরোবে x ড্যাশ নেই, এখানে x ড্যাশ নেই, তাহলে কমপ্লিট x ড্যাশ। বুঝা গেছে? প্লাস এরপর কি লিখবো? y ড্যাশ লিখবো, তাহলে y ড্যাশ এখান থেকে বেরোবে, y ড্যাশ বলো বেরোবে না, বেরোবে না? এখান থেকে y ড্যাশ বেরোবে এখান থেকে? না বেরোবে না। এখান থেকে y ড্যাশ বেরোবে, y ড্যাশ কত বেরোবে বলো এখান থেকে? 2y dash square। 4y ড্যাশ তার সঙ্গে আবার 4 গুণ, তাহলে কত? 16 নাকি? হ্যাঁ স্যার। এখান থেকে তো এর ফর্মুলা ফেললে কত? 4y ড্যাশ তার সঙ্গে 4 গুণ মানে 16, তাহলে কত হচ্ছে? +16। ক্লিয়ার? এখান থেকে y ড্যাশ নেই, এখান থেকে y ড্যাশ আছে, কত? -16y ড্যাশ, তাহলে -16 কমপ্লিট y ড্যাশ। কনস্ট্যান্ট টার্ম লিখবো এবার, প্লাস কনস্ট্যান্ট টার্ম লিখবো, লেখো কনস্ট্যান্ট টার্ম। এখান থেকে কনস্ট্যান্ট কত বেরোবে? ফর্মুলা ফেললে কত? 1 স্কয়ার মানে 1 প্লাস 1 হবে এখান থেকে, ইনটু 9 মানে 9 প্লাস এখান থেকে কত বের হচ্ছে বলো? 2 স্কয়ার মানে কত? 4 তার সঙ্গে 4 গুণ মানে 16
মাইনাস এখান থেকে দেখো কত বেরোচ্ছে -18, এটার সঙ্গে এটা গুণ করে -18, এটার সঙ্গে এটা গুণ করে কত -32, 11টাকে যদি এই সাইডে নিয়ে আসি তাহলে -11 = 0। দেখো আমার মোটামুটি 3 লাইনের কাজ 2 লাইনের কাজ আমি 1 লাইনে করেছি। দেখো প্রথম একটু কষ্ট হবে, প্রথম কষ্ট হবে, একটু প্র্যাকটিস করতে হবে প্রসেসটাকে, এই ক্যালকুলেশন প্রসেসটাকে। যদি একবার করে নিতে পারো, মানে ধাতস্থ করে নিতে পারো এই প্রসেসটাকে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এবং মানে নিখুঁতভাবে তুমি ক্যালকুলেশনটা করতে পারবে, টাইমও বাঁচবে তোমার। কারণ 2টো লাইন লেখার থেকে 1টা লাইন লেখা ভালো। আমি বুঝিয়ে বললাম বলে এত টাইম লাগলো, আমাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আমার কিন্তু এইটা লিখতে খুব বেশি হলে যতটুকু টাইম লাগে লেখার জন্য ততটুকুই টাইম লাগবে, তাই না? এবং সেটা তোমরাও পারবে করতে। ক্যালকুলেশনটা বোঝা গেছে নাকি কারো অসুবিধা আছে এই জায়গাটাতে? যদি থাকে তাহলে বলো, প্রবলেম থাকলে। কারো প্রবলেম আছে এই লাইনটা লিখলাম কিভাবে সেটাতে? নেই? না স্যার। বাকিদের? না স্যার। বিক্রম? না স্যার। বিক্রম ক্লিয়ার তো? নীল ঠিক আছে। আচ্ছা তাহলে এবার ক্যালকুলেশন করো। 9x² + 4y²। আচ্ছা এটা কেটে যাচ্ছে মানে ওটা 0, এটা কাটছে মানে 0। এখান থেকে ক্যালকুলেশন করলে কত বেরোবে বলো? ক্যালকুলেশন করলে কত বেরোবে? -36। কত বেরোচ্ছে? -36। -36 = 0। তার মানে 9x² + 4y² = 36, which is the required transformed equation, transformed equation of the curve, equation of the given curve। आंसर ঠিক আছে। लिखे नाओ ताते शॉर्टकट लिखे नाओ। লেখা হয়ে গেলে বলো। हेलो হ্যাঁ ও না না আসলে ওটা একটু আমার টেবিলটা শিফট করা হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায়, তারটা কোথাও একটা ঢিলা হয়ে গেছে। ঠিক আছে ওটা বুঝতে পারিনি আমি, তো ক্লাস চলছে এখনো। ঠিক আছে ঠিক আছে।
হয়েছে হয়েছে কমপ্লিট হ্যাঁ স্যার বাকিদের হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আচ্ছা তাহলে বুঝে গেলে এরকম টাইপের প্রবলেম কিভাবে সলভ করতে হয় তাই না ক্লিয়ার তো নাকি হ্যাঁ স্যার আচ্ছা তাহলে তারপরে দেখো একটা প্রবলেম করি সাতের সি কি বলছে find the translation which transform the equation x square plus y square minus 2x plus 14y plus 20 equal to 0 into x dash square plus y dash square minus 30 equal to 0 দেখো কোশ্চেনটা কি বলছে এরা ডাইরেক্ট কোশ্চেনে বলে দিয়েছে কিন্তু ট্রান্সলেশন বের করতে বলছে ট্রান্সলেশন বের করতে বলছে মানে তারপরে ট্রান্সলেশনের যে ফর্মুলাটা সেই ফর্মুলাটা বের করতে বলছে তাই তো নাকি তাহলে ফর্মুলা কি জানি আমরা বলো x x dash plus h y y dash plus k আমার দরকার কি তাহলে এইটা আর এইটা এই দুটো আমার কাছে দরকার h আর k এর ভ্যালু আমাকে বের করতে হবে তাই তো সেটাই আমার কোশ্চেন এখন কি বলেছে বলছে এই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে এটাতে চেঞ্জ হয়েছে ক্লিয়ার কার ভ্যালু দরকার h কে দরকার তার মানে কি h কে দরকার মানে কি নিউ অরিজিন দরকার আমার নিউ অরিজিনের কোঅর্ডিনেটটা দরকার কোশ্চেন বোঝা গেছে কি করতে বলছে কোশ্চেন বোঝা গেছে হ্যাঁ স্যার আচ্ছা উমেশ কোশ্চেন বোঝা গেছে উমেশ হ্যাঁ আচ্ছা তাহলে এবার দেখো আমি যদি ধরে নিচ্ছি যে লেট আমাকে কি করতে হবে h কে তাহলে ধরতে হবে তাই না h কে ধরতে হবে তাহলে নিউ অরিজিনের কোঅর্ডিনেটটা আমাকে ধরতে হবে লেট the new origin be h comma k clear তাহলে then the translation formulae b translation formula কি হবে তাহলে x equals to x dash plus h or y equals to y dash plus k where x y be the old origin old coordinate and x dash y dash be the new coordinate clear so now the given equation b
গিভেন ইকুয়েশনটা কি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 14y প্লাস 20 ইকুয়াল টু 0। তার মানে কি হবে x ড্যাশ প্লাস h তার হোল স্কয়ার প্লাস y ড্যাশ প্লাস k তার হোল স্কয়ার মাইনাস 2x ড্যাশ প্লাস h প্লাস 14y ড্যাশ প্লাস k প্লাস 20 ইকুয়াল টু 0। দেখো আমি অ্যাপ্লাই করেছি ফর্মুলাটা, জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। এবার আমাকে ক্যালকুলেশন করতে হবে কি কি টার্ম পাবো, আগের মতই ক্যালকুলেশন করব। কি কি টার্ম পাবো বলো, কি কি টার্ম পাবো বলো, এখান থেকে কি কি টার্ম পাবো বলো আগের মতো। x dash square x ড্যাশ স্কয়ার y ড্যাশ স্কয়ার x ড্যাশ y ড্যাশ আর কনস্ট্যান্ট, তাই তো নাকি? হ্যাঁ আচ্ছা তো দেখা যাক x ড্যাশ স্কয়ার কোএফিসিয়েন্ট কত হবে বলো। তাহলে এখান থেকে সিম্পলি x ড্যাশ স্কয়ার বের হচ্ছে প্লাস এখান থেকে কত বের হবে বলো, ফর্মুলা ফেললে y ড্যাশ স্কয়ার প্লাস এবার লিখতে চাইছি কি x ড্যাশ কে লিখতে চাইছি x ড্যাশ এর ভ্যালু কত, এখান থেকে ফর্মুলা ফেললে কত হবে বলো 2h x ড্যাশ, তাই তো নাকি? এখান থেকে 2h x ড্যাশ, তাই তো? হ্যাঁ স্যার তাহলে কত হচ্ছে 2h হচ্ছে তাহলে কোএফিসিয়েন্ট, x ড্যাশ তো আগেই লিখে দিয়েছি, তাহলে x ড্যাশ বেরোচ্ছে। আচ্ছা এখান থেকে x ড্যাশ বেরোবে, বেরোবে না, এখান থেকে x ড্যাশ বেরোবে। x ড্যাশ কত হবে বলো, এখান থেকে x ড্যাশ কত হবে -2 -2, তাই তো নাকি? -2 x ড্যাশ, তাহলে x ড্যাশ সামনে লিখে দিয়েছি, তাহলে লিখবো কত, শুধু -2 লিখবো, ঠিক আছে? প্লাস y ড্যাশ লিখছি, y ড্যাশ এখান থেকে তো y ড্যাশ বেরোবে না, এখান থেকে y ড্যাশ বেরোবে। y ড্যাশ কত বেরোবে বলো, এখান থেকে কত y ড্যাশ বেরোবে 2k, তাই তো? একদমই তাই 2k। এখান থেকে y ড্যাশ নেই, এখান থেকে y ড্যাশ বেরোবে, y ড্যাশ কত বেরোবে 14 y ড্যাশ, তাহলে প্লাস 14। বাদ বাকি পড়ে আছে কি কনস্ট্যান্ট টার্ম, x ড্যাশ লিখে x ড্যাশ স্কয়ার y ড্যাশ স্কয়ার x ড্যাশ y ড্যাশ লিখে দিয়েছি, আর কি পড়ে আছে কনস্ট্যান্ট টার্ম। কনস্ট্যান্ট টার্ম কত হচ্ছে প্লাস এখান থেকে দেখো কত বেরোবে h স্কয়ার প্লাস এখান থেকে কত বেরোবে বলো k স্কয়ার, এখান থেকে কত বেরোবে -2h, এখান থেকে কত বেরোবে প্লাস 14k প্লাস 20 ইকুয়াল টু 0। এখানে কোনো প্রবলেম নেই? না স্যার ঠিক আছে, লিখে নাও লিখে নাও, লেখো তাড়াতাড়ি। হয়ে গেছে লেখা? না স্যার আচ্ছা লেখো লেখো। হয়ে গেলে বলো।
স্যার লেখা হয়ে গেছে। ঠিক আছে, বাকিদের কমপ্লিট? হ্যাঁ স্যার। নীল, উমেশ, বিক্রম? বিক্রম, উমেশ? হ্যাঁ স্যার পুরো আচ্ছা, এবার দেখো আমাদের কি বলেছে, বলছে এই যে ট্রান্সফরমেশন ট্রান্সফর্ম হবে, কে ট্রান্সফর্ম হবে, এটা ট্রান্সফর্ম হবে, মানে কোনটাতে ট্রান্সফর্ম হবে, এটাতে ট্রান্সফর্ম হবে। তাহলে এটা চেঞ্জ হয়ে এটা হবে। তাহলে আমি কি চেঞ্জের ফর্মুলাতে অ্যাপ্লাই করেছি, কি অ্যাপ্লাই করতে বলেছি, ট্রান্সলেশন। আমি ট্রান্সলেশনের ফর্মুলা অ্যাপ্লাই করেছি, এই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে এটাতে এসেছে। তাহলে বাই দ্য প্রবলেম, যে প্রবলেম অনুযায়ী আমাদের কি হওয়া উচিত, এই ইকুয়েশনটা এর মতো দেখতে হওয়া উচিত, হ্যাঁ কি না? তাই তো, এই ইকুয়েশনটা কার মতো হওয়া উচিত, এর মতো দেখতে হওয়া উচিত। তাহলে কি লিখবো, বাই দ্য প্রবলেম, বাই দ্য এক নম্বর, বাই দ্য প্রবলেম one is identical with কার সঙ্গে আইডেন্টিক্যাল, এটার সঙ্গে x dash স্কয়ার প্লাস y dash স্কয়ার মাইনাস 30 ইকুয়াল টু 0 এর সঙ্গে আইডেন্টিক্যাল হওয়া উচিত। আর তার মানে ওটা যদি আইডেন্টিক্যাল হতে হয় তাহলে কি হতে হবে, দেখো এখানে x dash আছে, এখানে x dash আছে, আচ্ছা x dash স্কয়ার আছে, x dash স্কয়ার আছে, অসুবিধা নেই, y dash স্কয়ার আছে, y dash স্কয়ার আছে, অসুবিধা নেই। হ্যাঁ, তার মানে এবার দেখো এখানে এখানে কি x dash আছে, নেই, বাট এখানে x dash আছে। তার মানে কি হতে হবে, এইটা তো 0 হতে পারবে না, হবে কি তাহলে 0 বলো, এটাকে তাহলে 0 হতে হবে, হ্যাঁ কি না? ক্লিয়ার? এটাকে তাহলে 0 হতে হবে, এখানে y dash নেই, তাহলে এটাকে 0 হতে হবে, আর এখানে -30 আছে, মানে এই কনস্ট্যান্ট টার্মটা কি হবে, কার সঙ্গে সমান হবে, -30 এর সঙ্গে সমান হবে। তাহলে তাহলে অতএব কি লিখবো, তাহলে 2h - 2 = 0, that means 2h = 2, that means h = 1। আর কি পাচ্ছি, 2k + 14 = 0, তার মানে 2k = -14, আর তার মানে k = -7। তুমি বলবে স্যার h আর k এর তো মানটা লিখে বের করে নিয়েছি, আর কি করা দরকার, না করতে হবে, এখানে আরো একটা জিনিস, এর ভ্যালু 30 হচ্ছে, -30 হচ্ছে, সেটা লিখতে হবে। h² + k² -2h + 14k +20 = 0। এবার একটা জিনিস দেখো, এই যে ভ্যালু দুটো বের হলো, এই ভ্যালু দুটো কি একে স্যাটিসফাই করছে, অবশ্যই করবে। যদি না করে তাহলে কিন্তু তুমি যে ক্যালকুলেশন করছো সেই ক্যালকুলেশন ভুল আছে কোথাও না কোথাও। স্যাটিসফাই অবশ্যই করবে। তাহলে দেখা যাক স্যাটিসফাই করছে কি, এটা 149 ক্যালকুলেশন করে যদি দেখি 0ই আসবে। আমি জানি ক্যালকুলেশন করলে মিলবে, তাই আমি আর করে দেখছি না, তোমরা চাইলে বসিয়ে দেখতে পারো। কি করবে, এক সেকেন্ড, হ্যালো, এটা পড়াচ্ছি, হ্যাঁ ঠিক আছে, দাঁড়া একটু ফোন করছি। আচ্ছা, তাহলে কি হলো, এটা আমি কি করতে পারি, এখানে দেখো h আর k এর যে ভ্যালুটা আছে, h এর ভ্যালু কত 1 আছে, k এর ভ্যালু -7 বের হলো, সেই ভ্যালুগুলো এখানে যদি পুট করি আমার 0ই আসবে। ঠিক আছে, তো তোমরা পুট করে ক্যালকুলেশন করে দেখে নিতে পারো। আমরা তবে জাস্ট একটা জিনিস লিখবো, যে এটা ইকুয়েশনটা কত, এটা হচ্ছে তোমার 2 নম্বর ইকুয়েশন, 2 নম্বর রিলেশন, যে h = 1 and k = -7 satisfy the relation 2। তাহলে অতএব the required translation formulae B, দেখো আমাকে ট্রান্সলেশন ফর্মুলাই তো বের করতে বলেছিল, কি বলেছিল, ফাইন্ড দ্য ট্রান্সলেশন। ট্রান্সলেশন বের করতে বলছে মানে কি, ট্রান্সলেশন ফর্মুলাটা বের করতে বলছে।
তো আমার h কে ভ্যালু বেরিয়ে গেছে, তাহলে ট্রান্সলেশন ফর্মটা কি ছিল আমার কাছে, x = x dash plus h, y = y dash plus k। তাই h আর k এর ভ্যালু বেরিয়ে গেছে, মানে ফর্মুলা লিখতে পারবো ইজিলি, x = x dash plus 1 আর y = y dash minus 7। অ্যানসার ক্লিয়ার? বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। ঝটপট লিখে নাও। এই না, এখানে একটা ভুল লিখেছি, xn এখানে ভুল লেখা হয়েছে একটু। এটা তো -30 হবে, 0 কেন? এটা এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো -30 এর সঙ্গে সমান হবে, কোথায় গেল? এই -30 এর সঙ্গে সমান হবে, -30 -30। হয়ে গেছে? হ্যাঁ স্যার হয়ে গেল, পেজটা চেঞ্জ করুন। বাকিদের হয়ে গেছে? পর পেয়ে যাই তাহলে। হ্যাঁ স্যার। ঠিক আছে? ওকে স্যার। একটু আগে পেয়ে যাব? কি বলছো, একটু আগে পেয়ে যাব? না স্যার। আচ্ছা কমপ্লিট করলো। নীল হয়ে গেছে? হ্যাঁ স্যার। উমেশ? হ্যাঁ স্যার। বিক্রম? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, কার বাকি ছিল? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এই হচ্ছে তোমাদের প্রবলেম। আচ্ছা তোমাদের তো বই অনেকের কেনা হয়নি বোধহয় এখনো। আমি দাগ নম্বরগুলো একটু বলছি, ঠিক আছে? বাড়িতে ট্রাই করবে, ঠিক আছে না? আমি পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি, পিডিএফ থেকেই করো, অসুবিধা নেই। ছয় নম্বর দাগ, 6 নম্বর 7-এর এ বি, 7-এর এ বি, 7-এর ডি, না এটা রিজিড বডি মোশন বলেছে, এটা হবে না, এক্সেলেন্ট, ঠিক আছে। এই কটাই করো, এই 2-3টেই করো, ঠিক আছে? পরের দিন রোটেশনটা করব। আমি পিডিএফটা পাঠিয়েছি, সেখান থেকে দেখে নেবে। বাদ বাকি সব রোটেশন এবং রিজিড বডি মোশনের প্রবলেম আছে। বই কেউ কিনেছো?
কেন হয়নি বোধহয় এখনো, তাই না? আচ্ছা, আর তোমাদের ওই ডেটটা নিয়ে কথা বলার ছিল। তোমাদের ডেটগুলো হচ্ছে লিখে নাও। মঙ্গলবার, বুধবার, শনিবার আর রোববার, 4টে ডেট হচ্ছে আপাতত। দুদিন সিসি পেপারের ক্লাস হবে আর দুদিন সেক পেপারের ক্লাস হবে, ঠিক আছে? সেক পেপারটা দুদিন বা একদিন মাঝে মধ্যে অল্টার করতে পারে, ঠিক আছে? সিসি পেপারের দুদিন ক্লাস হবে। আর ইনকেস দরকার পড়লে এর থেকে এক্সট্রা ক্লাস দেওয়া হবে, সেটা নিয়ে অসুবিধা নেই। তো আপাতত তোমাদের অফিসিয়াল ক্লাস হচ্ছে মঙ্গলবার, বুধবার, শনিবার এবং রোববার, ঠিক আছে? আর এক্স্যাক্ট টাইমটা এখন বলা মুশকিল, তার কারণ হচ্ছে যে অনেকের অনেক কলেজ মানে আলাদা আলাদা কলেজ আছে, তো একটু আর কদিন ওয়েট করে যাই, তারপরে এক্স্যাক্ট টাইমটাও তোমাদের বলে দেবো যে এক্স্যাক্ট কটা থেকে কোন ক্লাসটা হবে। আপাতত 1-2 সপ্তাহের জন্য তোমাদের এই যে ডেট আমি বললাম সেই ডেটের যখন ক্লাস হবে সেই ক্লাসের টাইমটা তোমাদের বলে দেওয়া হবে আগে থেকে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপটা ফলো করো, অসুবিধা নেই। আর এক্স্যাক্ট টাইমটা আমরা 1-1.5 সপ্তাহের মধ্যে জানিয়ে দেবো। তোমাদের কলেজের টাইমটা একটু দেখে নেওয়া যাক, মানে অনেকে আবার মর্নিং কলেজ থাকে, ডে কলেজ থাকে, অনেক ঝামেলা থাকে আর কি, ঠিক আছে? তো সেই ব্যাপারটা একটু দেখে নেওয়া যাক কদিন, তারপরে এক্স্যাক্ট টাইমটাও জানিয়ে দেওয়া হবে। তাহলে ডেট কি ফিক্সড হলো? মঙ্গলবার, বুধবার, শনিবার এবং রোববার। কে কে কোন দিন ক্লাস নিচ্ছে? মঙ্গলবার এবং শনিবার। মঙ্গলবার এবং শনিবার আমি ক্লাস নিচ্ছি, বুধবার এবং রবিবার অর্পণ স্যার ক্লাস নিচ্ছেন। ক্লিয়ার? মঙ্গল, শনি আমি ক্লাস নিচ্ছি, বুধ আর রবি অর্পণ স্যার ক্লাস নিচ্ছেন। তার মধ্যে মঙ্গলবার আর বুধবার সেক পেপারের ক্লাস হবে, মানে সি প্রোগ্রামিং এর ক্লাস হবে। মঙ্গলবার বুধবার সি প্রোগ্রামিং এর ক্লাস হবে, শনিবার এবং রোববার সেক মানে তোমার সিসি পেপারের ক্লাস হবে, ঠিক আছে? ক্লিয়ার ডেট নিয়ে? হ্যাঁ, মঙ্গল বুধ শনি রবি, মঙ্গল বুধ শনি রবি। মঙ্গলবার হচ্ছে সেক পেপারের ক্লাস আমি নিচ্ছি, মঙ্গলবার সেক পেপারের ক্লাস মানে সি প্রোগ্রামিং এর ক্লাস আমি নিচ্ছি। বুধবার সেক পেপারের ক্লাস অর্পণ স্যার নিচ্ছেন। সেক পেপার মানে দুটো ভাগ হবে। সেক পেপারের প্রবলেম যেগুলো আছে মানে তোমাদের যে প্রোগ্রামিংগুলো লিখতে হবে সেই প্রোগ্রামিংগুলো অর্পণ স্যার করাবেন। আমি যেটা করাবো গ্রামার পার্টটা, যে কিভাবে প্রোগ্রামিং লিখতে হয় সেটা আমি শেখাবো। প্রোগ্রামটা লেখাবে হচ্ছে অর্পণ স্যার, ঠিক আছে? কিভাবে লিখতে হয় সেটা আমি শেখাবো, আর কিভাবে মানে প্রোগ্রামটা লিখবে মানে কোন প্রবলেমের কি প্রোগ্রাম হবে সেটা অর্পণ স্যার করাবেন, ঠিক আছে? আর সেটা হচ্ছে কি মঙ্গলবার সেক পেপারের ক্লাস সি প্রোগ্রামিং এর ক্লাস আমি নিচ্ছি, বুধবার সেক পেপারের ক্লাস অর্পণ স্যার নিচ্ছেন। তোমার শনিবার সিসি পেপার মানে এই যে ম্যাথের ক্লাস, ম্যাথের যে পেপারটা সেই পেপারের ক্লাসটা আমি নিচ্ছি, এবং রবিবার সিসি পেপারের ক্লাসটা অর্পণ স্যার নিচ্ছেন। ক্লিয়ার? না মানে পরীক্ষাতে খাতা কলমেই লিখতে হবে, কিন্তু শেখানোর সময় অসুবিধা নেই। তো কোড মানে কম্পিউটারেই শেখানো হবে, কোড পুরো কম্পিউটারে লিখে টাইপ করে দেখানো হবে, অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু পরীক্ষায় লেখার সময় খাতা পেনে লিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ বলো বলো। না, কালকের ক্লাসটা হচ্ছে না, আজকে ক্লাস হয়েছে, কালকের ক্লাসটা হচ্ছে না। রোববার দিন ক্লাস হচ্ছে তোমাদের, ঠিক আছে? সেটা অর্পণ স্যার ক্লাস নিচ্ছেন। কালকে আমার একটু কাজ আছে, ঠিক আছে? এরপর থেকে যে ডেট বললাম সেই ডেট অনুযায়ী প্রপারলি ক্লাস হবে। টাইমটা এক্স্যাক্ট টাইমটাও আমরা জানিয়ে দেবো, বললাম যেটা 1-1.5 সপ্তাহ একটু ওয়েট করো, প্রত্যেকের কলেজের টাইমিংটা একটু দেখে নেওয়া যাক, তারপরে মানে দেখো একবার যদি টাইম ঠিক করে না হয় না তারপরে চেঞ্জ করাটা প্রচুর মুশকিল হয়ে দাঁড়ায়, তাই না? বিভিন্ন মানে আরও অনেক মানে ব্যাচ চলে আমাদের, সেই সমস্ত ব্যাচের সঙ্গে তো মানে ক্লাস করলে খুব মুশকিল। তো ওই জন্য চাইছি যে টাইমটা একদম প্রপারলি ভাবে ঠিকভাবে, যাতে সমস্ত স্টুডেন্টদের টাইমের কোনো প্রবলেম না থাকে সেরকম টাইপের একটা টাইম তৈরি করতে। তো তাই 1-1.5 সপ্তাহের মধ্যে আমরা কিন্তু এক্স্যাক্ট টাইমটা জানিয়ে দেবো, প্রত্যেকের কলেজের টাইমটা জেনে, ঠিক আছে? ক্লিয়ার? রবিবার কি অনলাইন ক্লাস হবে না অফলাইন? রবিবার অর্পণ স্যার বোধহয় অফলাইন ক্লাস দেবেন, এবং সেটা শিয়ালদাতে হবে, ঠিক আছে?
অর্পণ স্যার দেবেন ক্লাস, যদি অর্পণ স্যার ক্লাস না দেয়, অনলাইন ক্লাস না দেয়, সরি অফলাইন ক্লাস না দেয়, অনলাইন ক্লাস যদি দেয় তাও প্রবলেম নেই। আমি বলে দিই পরের সপ্তাহ থেকে প্রপারলি অফলাইন ক্লাস যেমন তোমরা মানে আসতে পারো, অসুবিধা নেই। অনলাইনে ক্লাস করতে চাইলে সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। সেটা প্রপারলি পরের সপ্তাহ থেকে চালু হচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, আজকের ক্লাসে সব বোঝা গেছে তো নাকি? মাথায় ঢুকেছে নাকি অসুবিধা হয়েছে বলে? হ্যাঁ স্যার। সব বোঝা গেছে? হ্যাঁ স্যার। উমেশ, নীল, Yes, sir. ক্লিয়ার? নীল সব ক্লিয়ার? নীল Yes, sir. ঠিক আছে, চলো আজকে অবধি তাহলে। আর একটা জিনিস মাথায় রেখে, আমি বারবার বললাম কিন্তু, অফলাইন ক্লাসে তো সামনে তোমাকে দেখতেই পাচ্ছি, অনলাইনে ক্লাস যেগুলো হবে, যেদিন হবে যখন প্রপারলি অনলাইনে ক্লাস হবে, তখন কিন্তু দেখো অনলাইন ক্লাসটা কিছুদিন চলতে পারে হয়তো মাঝখানে, যখন ধরো তোমাদের কলেজ মেইনলি যখন পুজোর আগে পর্যন্ত, এই যে কিছুদিন পর থেকে কলেজ চালু হবে, এখন তো তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা চলছে কলেজে, তারপর থেকে কলেজ চালু হবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে। তো ওই পুজো পর্যন্ত খুব হাই পিক চলে কলেজের, তাই না? এবার টাইম যদি এদিক ওদিক ম্যানেজ করা না যায়, তাহলে হয়তো 2-1টা ক্লাস সপ্তাহে অনলাইনে হতে পারে। তো সেটা যদি হয় তাহলে কিন্তু ওই এক মাসের জন্যই প্রপারলি অনলাইন হতে পারে হয়তো, ঠিক আছে? তাও 2-1টা ক্লাস, সমস্ত ক্লাস নয়, ঠিক আছে? যদি টাইমের এদিক ওদিক গন্ডগোল হয় তাহলে। কিন্তু এটা মাথায় রেখে তুমি অনলাইনে ক্লাস করতে বসলে যাতে কিন্তু তুমি প্রপারলি বসো ক্লাস করতে, এটা কিন্তু মাথায় রেখে বারবার আমি বলছি। কেননা আমি কিন্তু খুব রেগে যাব যদি বাই চান্স যে কোনো সময় কিন্তু আমি কাউকে মানে ভিডিও কলে মানে তোমার ভিডিও অন করতে বলতে পারি, এবং আমি যদি দেখেছি যে খাতা পেন না নিয়ে বসেছো, তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ, ঠিক আছে? এই পাংচুয়ালিটিটুকু থাকতে হবে তোমার কাছে, ঠিক আছে? বাদ বাকি আর কিছু নেই, ঠিক আছে? চলো, অসুবিধা নেই, পরের দিন তাহলে কথা হচ্ছে, ঠিক আছে? গুড নাইট সবাইকে। আর যা করানো হলো, আর অবভিয়াসলি জিওমেট্রি বারবার বলেছি, আর একটা কথা বলে দিই, তোমাদের জিওমেট্রির খাতাটা আলাদা করবে, ভেক্টরের খাতা আলাদা করবে, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের খাতা আলাদা করবে, আর সি প্রোগ্রামিং এর গ্রামার মানে আমি যে পার্টটা করাবো সেই খাতাটা আলাদা করবে, আর অ্যাপ্লিকেশনের পার্টটা মানে যেটা প্রোগ্রামিং সেই খাতাটা আলাদা করবে। টোটাল 5টা খাতা করছো, ঠিক আছে? জিওমেট্রির একটা খাতা, ভেক্টরের একটা খাতা, তোমার অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের একটা খাতা, সি প্রোগ্রামিং এর 2টো খাতা থাকছে, একটা তো হচ্ছে গ্রামারের খাতা, একটা হচ্ছে তোমার কোডের খাতা, ঠিক আছে? টোটাল 5টা খাতা আলাদা করছো। খাতায় যাতে সমস্ত প্রবলেম করা থাকে, ফেয়ার করে নেবে, ক্লাসের পরে তোমার ফেয়ার করে নেবে, ঠিক আছে? এবং যে কাজগুলো দেওয়া হচ্ছে সেই কাজগুলো যাতে করা থাকে সেখানে, ঠিক আছে? এটা যাতে মাথায় থাকে তোমার, ক্লিয়ার? ওই এইচএসে হয়তো অনেকেই মানে ফেয়ার খাতা করনি বা ছড়িয়ে ছিটিয়ে ছিল, এখানকার প্রবলেম ওখানে, ওখানকার প্রবলেম ওখানে, ওটা যাতে না হয়, ফ্রেশ খাতা যাতে থাকে প্রপারলি, ঠিক আছে? এবং এইটা কিন্তু সম্পদ ইন ফিউচার, যখনই তুমি মানে ম্যাথ অনার্স পড়ার পর তুমি যে কোনো লাইনেই যাও না কেন, যে কোনো জায়গায় যাও না কেন, ম্যাথ যদি কাজে লাগে, তাহলে তুমি যে জিনিসটা আজকে বানাবে, এই যে 3 বছর 4 বছর ধরে যে জিনিসটা বানাবে, এটা তোমার কাছে সম্পদ হয়ে থাকবে, ঠিক আছে? তো এটাকে এখন থেকেই করো, ঠিক আছে? ঠিক আছে, চলো। হ্যাঁ বলো, কি বলছো বলো? পিডিএফটা হ্যাঁ দিয়ে দেবো এই কিছুক্ষণের মধ্যে, রাতের মধ্যে পেয়ে যাবে তুমি পিডিএফটা, ঠিক আছে? ঠিক আছে, চলো, গুড নাইট, গুড নাইট সবাইকে।